বেসিক্যালি আমাদের মাইক্রোপ্রসেসরের কিছু ব্যাকগ্রাউন্ড একটু দেখব যে আমাদের মাইক্রোপ্রসেসর আসলে জিনিসটা কি, কোত্থেকে এসেছে, আমাদের হিস্ট্রিটা কি। অবভিয়াসলি পুরো হিস্ট্রিটা আমরা কভার করতে পারবো না, কিন্তু বেসিক্যালি আমরা এই কোর্সে কি করার চেষ্টা করছি, একটা স্পেসিফিক মডেল নিয়ে আমরা অনেক কথা বলবো, কেন ওই মডেলটা নিয়ে কথাবার্তা বলছি, আর কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের মাইক্রোপ্রসেসরটাকে বুঝতে হেল্প করবে। কিছু বেসিক নলেজ আমাকে একটু রিভিউ করতে হবে, ওই জিনিসগুলো আমরা আজকে একটু দেখব। সো এটার জন্য আমাদের বেসিক্যালি আমরা যদি একটু সামনের দিকে যাই, আমাদের মাইক্রোপ্রসেসরটার বেসিক ডেফিনেশনটা হচ্ছে এটার মেইন যে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে এটা কাজ করে, এটা ফাংশনালিটিটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে কাজ করা। আর অবভিয়াসলি এটা একটা আইসি সার্কিট, দ্যাট মিনস হচ্ছে এটাকে একটা আইসির মধ্যে, ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে বিল্ড করা হয়। সো আমাদের ওভারঅল সিপিইউ সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে টার্মটা নিয়ে, যে আমাদের যে কোনো আমরা যদি পিসি ইউজ করে থাকি আমরা সিপিইউ নামে একটা জিনিস সবসময় শুনেছি। সো বেসিক্যালি আমাদের সিপিইউটা হচ্ছে একটা আসলে মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরের সাইজটা, লেটেস্ট মাইক্রোপ্রসেসর গুলো খুবই ছোট। এটা যদি আমি একটু দেখি, এটা একটা i7 প্রসেসরের ছবি এখানে আছে। সো এটা হচ্ছে খুব ছোট একটা চিপ, যেটা আমাদের কম্পিউটারের মাদার বোর্ডের মধ্যে থাকে। এটা সবার, আমাদের সব কম্পিউটিং ডিভাইসই একটা আছে। অবভিয়াসলি যে ডিভাইস গুলো খুব পাওয়ারফুল তার মাইক্রোপ্রসেসর গুলো একটু বেটার কোয়ালিটি, যেটা আমাদের একটু চিপার ডিভাইস অথবা লেস পাওয়ারফুল ডিভাইস, ওই মাইক্রোপ্রসেসরটা একটু লেস পাওয়ারফুল। কিন্তু মোটামুটি সবগুলোই হচ্ছে অবভিয়াসলি আমাদের আইসি। এটা ছোট আইসি হতে পারে, একটু বড় আইসি হতে পারে, ডিপেন্ডিং অন প্রসেসর মডেল। সো আমাদের ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে কোনো কম্পিউটিং সিস্টেমে অবশ্যই একটা মাইক্রোপ্রসেসর থাকা লাগবে। যদি আমাদের কোনো না কোনো ডিসিশন মেকিং থাকে একটা কম্পিউটার সিস্টেমে, ডিসিশন মেকিং করার জন্য আমার একটা প্রসেসরের দরকার হবে। ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে যে হয়তো এখন ডিপেন্ডিং অন ইমপ্লিমেন্টেশন, ডিপেন্ডিং অন ইউজেবিলিটি, যে কোথায় ইউজ করা হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে আমার কম্পিউটার সিস্টেমে খুব চিপ মাইক্রোপ্রসেসর থাকতে পারে, খুব এক্সপেন্সিভ মাইক্রোপ্রসেসর থাকতে পারে। সো এটা ডিপেন্ড করে আমার মেশিনটার ভ্যালুটা কি, মেশিনটার দাম কত, আর অবভিয়াসলি মেশিনটা কোথায় ইউজ করা হচ্ছে। এটা ডিপেন্ড করে আমার মাইক্রোপ্রসেসরের ভ্যারাইটি ডিপেন্ড করবে যে কি টাইপের মাইক্রোপ্রসেসর আমি ইউজ করছি। সো বেসিক্যালি আমার একটা চিপই এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে কাজ করবে। তারপর হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসরের ফাংশনালিটিতে একটু যাব। তো যাওয়ার আগে আমরা বেসিক্যালি ডিফারেন্ট মডেল অথবা ডিফারেন্ট কোম্পানির মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমরা ইন্টেল নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ ইন্টেলই প্রথম মাইক্রোপ্রসেসরের ট্রেন্ডটা শুরু করেছে। ওরা মাইক্রোপ্রসেসর পুরোপুরি ইনভেন্ট করেনি, কিন্তু কারেন্ট যে মাইক্রোপ্রসেসর আমরা ইউজ করি এই টাইপের একটা আইসি অথবা এই টাইপের একটা ইন্টিগ্রেটেড সার্কিটের আইডিয়াটা ইন্টেল থেকে শুরু হয়েছে। সো এই জন্য আমরা ইন্টেলের একটা স্পেসিফিক মডেল একটু দেখবো। মডেলটা এটা হচ্ছে 8086। এটা তো নতুন কোনো মডেল না, কিন্তু এই মডেলের ইনস্ট্রাকশন গুলো, এই মডেলের আর্কিটেকচার গুলো এখন পর্যন্ত ফলো করা হয়। অবভিয়াসলি আমাদের কারেন্ট মাইক্রোপ্রসেসর গুলো অনেক বেটার, অনেক মোর পাওয়ারফুল দেন 8086, কিন্তু 8086 এর বেসিক আর্কিটেকচারটা এখনো মোটামুটি সেমই আছে। অবভিয়াসলি নেক্সট 5 to 10 ইয়ার্স এটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের 70s থেকে যে আর্কিটেকচার, যে ইনস্ট্রাকশন সেটটা চলে আসছিল, ওটার কিছু লিমিটেশন আসছে ওই ডিজাইনের মাইক্রোপ্রসেসর গুলো। সো এখন কিছু কিছু জিনিস একদম চেঞ্জ হয়ে যাচ্ছে ফান্ডামেন্টালি। হয়তো নেক্সট 5 to 10 ইয়ার্সে আমাদের এই কারেন্ট আর্কিটেকচারের মাইক্রোপ্রসেসর গুলো আর থাকবে না, কারণ আমাদের এখানে একটা পারফরমেন্স লিমিটেশন আসছে। সো এটা অনেক পরের জিনিস, কিন্তু আপাতত যেহেতু এখন পর্যন্ত আমাদের ইন্টেলের মাইক্রোপ্রসেসর আর্কিটেকচারটা খুবই রেলেভেন্ট, সো আমরা ইন্টেলের মাইক্রোপ্রসেসর গুলো একটু ফলো করব। সো এটার জন্য আমরা একটু, আমাদের ইন্টারনেটে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে ইন্টেলের হিস্ট্রি অথবা ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোপ্রসেসরের হিস্ট্রি নিয়ে। সো এটার জন্য আমি এখানে ভিডিওর একটু 2-3 মিনিট একটু দেখবো, যে আমাদের কিছু ভ্যালিড ইনফরমেশন, খুব ভ্যালুয়েবল ইনফরমেশন এখানে পাওয়া যাবে। কিন্তু আরো যদি আমরা দেখতে চাই, আমি লিঙ্কটা পরে শেয়ার করব, অথবা এটা খুব ইজিলি সার্চ দিলেও আমার ইউটিউবে চলে আসবে। সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করব, কারণ হচ্ছে যে আমাদের এখানে খুব রেলেভেন্ট কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা পেতে পারি। সো আমাদের এটা যদি সাউন্ডটা শোনা না যায় আমাকে একটু বলতে হবে, কিন্তু হোপফুলি শুনতে পারা উচিত। In 2002,
By today's standards, this processor is quite old, but when you consider the whole timeline of processors, this is actually pretty modern. So welcome to the history of Intel processors. Before the age of transistors, there were vacuum tubes. They were developed by John Ambrose Fleming in 1904. Vacuum tubes control the flow of electrons in a vacuum and function as amplifiers or switches. Early computers such as the Atanasov Berry computer and the ENIAC used vacuum tubes. However, early computers that used vacuum tubes were huge. The ENIAC occupied a whole room. Vacuum tubes also took a long time to warm up and they produced a lot of excess heat. And then came transistors. The transistor was invented by John Barty, Walter Brattain, and William Shockley at Bell Laboratories on December 23, 1947. Basically, a transistor works like a switch. It can either allow or block the flow of current. Billions of transistors work together to form a modern processor. Transistor-based CPUs are much smaller, consume less power, and are faster and more efficient. In November of 1971, Intel, founded by Gordon Moore and Robert Noyce, created the world's first microprocessor chip, the Intel 4004, which was also the first CPU to be made using silicon gate technology. However, the breakthrough that the computer industry had been waiting for came in the form of the 8080 microprocessor, which was 10 times faster than the 8008, which was an 8-bit version of the 4004. The 8080 was clocked at 2 MHz, enabling it to perform hundreds of thousands of calculations per second. The 8080 was the basis of the Altair 8800, one of the first build-it-yourself PCs. Intel's first 16-bit processor was the 8086, which ran at 10 MHz. Fun fact, the x86 instruction set gets its name from the 8086. The 8086's cheaper successor, the আচ্ছা, সো এখানে আমি একটু বন্ধ করে দিব, আমাদের যদি আরো ফার্দার দেখ লেভেল আছে, কিন্তু আমরা 8086 দিয়ে আমাদের কোর্সের মেইন আইডিয়া গুলো একটু পাবো, যে আমার একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে কি কি ইউনিট নরমালি থাকে, আর এটার ইনস্ট্রাকশন গুলো কিভাবে লেখা হয়, আমাদের ওভারঅল স্ট্রাকচারটা কি, এটার কোডিংটা কিভাবে করা হয়, ডেটা গুলো কিভাবে অপারেট করে। সো এই জিনিসগুলো আমরা 8086 থেকে ধারণা পাবো। এই আইডিয়া গুলো যেটা আমাকে বলা হলো যে আমাদের ইনস্ট্রাকশন সেটটার নাম হচ্ছে x86। সো এটার সাথে আমরা একটু ফ্যামিলিয়ার হব আস্তে আস্তে, যে আমাদের এই কথাটা আমাদের লেটেস্ট মাইক্রোপ্রসেসরের সাথেও থাকবে। আমাদের এখন পর্যন্ত ইন্টেলের মাইক্রোপ্রসেসর গুলোকে বলা হয় x86 ইনস্ট্রাকশনের মাইক্রোপ্রসেসর। সো এই ইনস্ট্রাকশনটা আমার 8086 থেকেই ফলো করা হচ্ছে। সো এই জন্য আমাদের এখনো 8086টা রেলেভেন্ট। অবভিয়াসলি আমাদের কারেন্ট মাইক্রোপ্রসেসর গুলো অনেক পাওয়ারফুল 8086 এর সাথে কম্পেয়ার করলে, কিন্তু আমাদের নরমাল সিম্পল অপারেশন, যেমন আমাদের ক্যালকুলেটরে যদি আমি একটা ক্যালকুলেশন করতে চাই, ওটার জন্য আমার 8086 মোর দ্যান এনাফ পাওয়ারফুল। 8086 এভরি সেকেন্ডে, যেটা আমাদের এই ভিডিওতে একটু বলা হলো, যে হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ক্যালকুলেশনও করতে পারে। সো 8086 এখনো আমাদের ইউজ করা হয় চিপ ডিভাইসে, যে ডিভাইস গুলোতে আমার বেসিক ক্যালকুলেশনের কাজ আর তেমন কোনো অ্যাডিশনাল কাজ নেই, ওই টাইপের সিস্টেমে এখনো 8086 ইউজ করা হয়, কারণ 8086টা খুব চিপার একটা মাইক্রোপ্রসেসর। কিন্তু অবভিয়াসলি আমি যদি এখন ইন্টেলের 10 জেনারেশন মাইক্রোপ্রসেসর কিনতে চাই, ওটার দাম আমার 8086 এর তুলনায় 20-30 টাইমস বেশি। সো এই জন্য আমাদের ডিপেন্ডিং অন ইউজেবিলিটি, যে কোথায় ইউজ করছি, ওই অনুযায়ী আমি ডিফারেন্ট মাইক্রোপ্রসেসর আমি চুজ করতে পারি। ডিফারেন্ট কম্পিউটার সিস্টেমে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে মাইক্রোপ্রসেসর চুজ করতে হয়। সো এটা একটু জাস্ট আমি একটু ইনফরমেশন দিতে যাচ্ছিলাম, যে ব্যাকগ্রাউন্ডটা, যে মাইক্রোপ্রসেসরটা কোত্থেকে এসেছে, মাইক্রোপ্রসেসরটা কিভাবে আমরা বানাতে পেরেছি, কেন বানাতে পেরেছি। মেইনলি কাজটা হচ্ছে যে আমরা এখানে একটা কম্পিউটার সিস্টেম বিল্ড করতে চাচ্ছি, যেখানে আমরা ডিফারেন্ট ডিসিশন মেক করব। ডিসিশন মেক করা মিন্স হচ্ছে ক্যালকুলেশন করা, আর এই ক্যালকুলেশনটা যত ফাস্টার করতে পারবো আমার কম্পিউটার সিস্টেমটা তত বেটার হবে। সো এইটা করার জন্য, কম্পিউটার সিস্টেমটাকে ছোট করার জন্য, আমি আলটিমেটলি একটা আইসির মধ্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে নিয়ে আসতে পেরেছি। এটার কারণ হচ্ছে আমার হাতে ট্রানজিস্টর ছিল, ট্রানজিস্টর ইনভেন্ট করার কারণেই আলটিমেটলি আমি মাইক্রোপ্রসেসরটা বিল্ড করতে পেরেছি। আর মাইক্রোপ্রসেসরটা বিল্ড করার কারণে যতই মাইক্রোপ্রসেসরটা আমি যত পাওয়ারফুল করতে পেরেছি, আমার ডিভাইসের অ্যাবিলিটি তত বেড়েছে। সো ওই হিসেবে আমরা আস্তে আস্তে ল্যাপটপ বিল্ড করেছি, পার্সোনাল কম্পিউটার বিল্ড করেছি, এখন আরো ইলেকট্রনিক্স ডিভাইস আমরা বিল্ড করছি। সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের মাইক্রোপ্রসেসরের অ্যাবিলিটির কারণেই আমরা এই ডিভাইসগুলো আস্তে আস্তে পেয়েছি ফর লাস্ট 30-40 ইয়ার্স। সো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট ইভালুয়েশন অফ
evolution of microprocessor, evolution of electronics এর কারণে আমাদের এই ইমপ্রুভমেন্ট গুলো হয়েছে। সো এখন যেই কম্পিউটার সিস্টেমটা আমি হাতে নিব না কেন, যে আমাদের টেলিফোন হোক, আমাদের পিসি, ল্যাপটপ, হোয়াট এভার ইট ইজ, আমাদের বাসায় যদি একটা মাইক্রোওয়েভ ওভেন থাকে, ওইটা একটা যদি ফ্রিজ থাকে, ওইটার মধ্যেও আমাদের একটা মাইক্রোপ্রসেসর অনেক সময় থাকে যদি স্মার্ট ফ্রিজ হয়। তাহলে আমাদের টেলিভিশন, একটা স্মার্ট টিভিতে অবভিয়াসলি একটা মাইক্রোপ্রসেসর থাকবে। সো এই মাইক্রোপ্রসেসরের মেইন কাজটা হচ্ছে যে এটা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে আমার বেসিক অ্যারিথমেটিক, লজিক্যাল, কন্ট্রোল অপারেশন গুলো করা। সো অ্যারিথমেটিক মিন্স হচ্ছে যে কোনো অ্যাডিশন, সাবট্রাকশন, যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ওকে করতে হবে। তারপরে লজিক্যাল হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা দেখেছি কোনো অ্যান্ড অর নট এই টাইপের লজিক্যাল ডিসিশন ওকে যদি নিতে হয়, ওই জিনিসগুলো সিপিইউ নিতে পারবে। তারপর হচ্ছে কন্ট্রোল অপারেশন, যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ অপারেশন আসতে পারে কম্পিউটার সিস্টেমে, এটা কখন কোনটা হবে, কোথায় হবে, কিভাবে হবে, এই জিনিসগুলো আমার সিপিইউ কন্ট্রোল করবে। তারপর আমাদের যে কোনো কম্পিউটার সিস্টেমে অবভিয়াসলি ইনপুট আউটপুট অপারেশন একটা হিউজ পার্ট। আমাদের ফোনে অথবা আমাদের ল্যাপটপে, আমাদের পিসিতে যদি কোনো ইনপুট আউটপুট ডিভাইস না থাকতো, আমরা ওই ডিভাইসটা ইউজ করতে পারতাম না। তাহলে আমাদের স্পেশালি আমরা যেখানে আমাদের ইউজারকে অনেক কিছু দিতে, ইনপুট দিতে হতো, ইউজার ইন্টারফেসিং ডিভাইস, যে ডিভাইসগুলোতে ইউজারের অনেক হিউজ একটা পার্ট আছে ওই ডিভাইসটার ফাংশনিং এ, ওখানে আমার ইনপুট আউটপুট অপারেশন নিয়ে অবশ্যই অনেক চিন্তা করতে হবে, যে ইনপুট আউটপুট অপারেশন গুলো কিভাবে আমি ঠিকভাবে এক্সিকিউট করব। তাহলে ইনপুট আউটপুট অপারেশন গুলো এক্সিকিউট করার জন্য আমাকে সিপিইউ কে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার সিপিইউ এই কাজগুলো করে। যেমন আমি যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন আমার সেলফোনে অথবা আমাদের স্মার্টফোনে আমি যদি যখন একটা আইকন টাচ করি, আমার ওই অ্যাপটা খুলে। সো এই যে আমার ইনস্ট্রাকশনটা, যে আমার এই টাচটা হলে আমার এই অ্যাপটা খুলবে, এটা হচ্ছে কোথায় প্রোগ্রামিংটা করা আছে, এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, এটা অ্যান্ড্রয়েড হোক অথবা অন্য অপারেটিং সিস্টেম হোক, মোবাইল অপারেটিং সিস্টেম, ওই অপারেটিং সিস্টেমে এই প্রোগ্রামিংটা করা আছে। সো প্রোগ্রামিংটা করা আছে বলেই ইউজার যখন স্ক্রিনের একটা সার্টেন আইকন টাচ করছে, আমার কম্পিউটিং ডিভাইসটা বুঝতে পারছে যে আমাকে এখন এই কাজটা করতে হবে, আমাকে এই অ্যাপটা আউটপুট ডিভাইসে খুলতে হবে, দ্যাট মিন্স হচ্ছে আমার স্ক্রিনে খুলতে হবে। সো এই জিনিসগুলোকে হচ্ছে আমার ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেওয়া, আর এরপরে ইনপুট আউটপুট অনুযায়ী আমার সিপিইউ এই কাজগুলো করে দিবে। সো এই জন্য আমাদের সিপিইউর একটা হিউজ, আমাদের মেইন ওয়ান অফ দ্য মেইন থিংস কম্পিউটার সিস্টেমে আমার হচ্ছে যে সিপিইউ করে, যে আমাদের বেসিক অপারেশন গুলোকে অথবা মেইন কোর ফাংশনালিটির অপারেশন গুলোকে আমার সিপিইউ করে দেয়। সো এই জন্য আমাদের এই জিনিসগুলো একদম বেসিক ইনফরমেশন, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যে সিপিইউ কথাটা যদি কাউ জিজ্ঞেস করে, এগুলো হচ্ছে স্পেসিফিক কারেক্ট আনসার। শুধু বলে লাভ নেই যে হ্যাঁ এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে সবকিছু প্রসেস হবে, এভাবে না বলে যে আমাকে বলতে হবে সিপিইউ তে আমার সব অ্যারিথমেটিক, লজিক, কন্ট্রোল অপারেশন হবে, তারপরে ইনপুট আউটপুট অপারেশন গুলো হবে যেভাবে আমার ইনস্ট্রাকশনে বলা আছে ওই অনুযায়ী। ঠিক আছে, ও নিজে কোনো ডিসিশন নেবে না, প্রোগ্রামিং আমি যেভাবে দিব ওইভাবেই আমার সিপিইউটা কাজ করবে। সো এই জন্য আমাদের এই জিনিসগুলো হচ্ছে যে একটু মাথায় রাখতে হবে। তারপর যদি আমি একটু সামনের দিকে যাই, আমরা এখানে অবভিয়াসলি একদম হার্ডওয়্যারে যাব না, আমরা কোনো হার্ডওয়্যার বিল্ড করব না, কিন্তু আমরা জাস্ট ইন টার্মস অফ মাইক্রোপ্রসেসরের ডিজাইন, ইন টার্মস অফ হার্ডওয়্যার ডিজাইন, এর ভিতরে কি আছে আমরা থ্রু এ ব্লক ডায়াগ্রাম দেখবো, যে এই ইউনিটটার নাম কি, এই ইউনিটটার কাজ কি, এই ইউনিটটার ভিতরে কি কি পার্ট আছে, এই জিনিসগুলো আমরা একটু ইন টার্মস অফ হার্ডওয়্যার ডিজাইন দেখবো ফর এ মাইক্রোপ্রসেসর। তারপরে অবভিয়াসলি কোর্সের মাঝামাঝি গিয়ে আমরা একটু সফটওয়্যারও দেখবো, কারণ আমি যদি মাইক্রোপ্রসেসরকে বলে না দিই কি কাজ করতে হবে, মাইক্রোপ্রসেসর নিচে থেকে কোনো কাজ করবে না। সেই জন্য আমার অবভিয়াসলি সফটওয়্যারটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের সফটওয়্যার, আমরা প্রোগ্রামিং একটু হায়ার লেভেল প্রোগ্রামিং দেখেছি, যে আমরা যখন সি ল্যাঙ্গুয়েজ করেছিলাম অথবা এর মাঝে যদি অন্য প্রোগ্রামিং করে থাকি, এগুলো হচ্ছে একটু হায়ার লেভেল, আমাকে চিন্তা করতে হয় না মাইক্রোপ্রসেসর এই প্রোগ্রামটা কিভাবে রান করবে, আমি শুধু প্রোগ্রামটা রান করেছিলাম, আউটপুট দেখেছিলাম। কিন্তু যেহেতু আমরা এখন একটু লোয়ার লেভেলে যাব, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ অথবা জাভা, জাভা তো তোমরা এখনো করোনি, সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, পাইথন, এই টাইপের ল্যাঙ্গুয়েজের একটু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু একটু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, ক্লোজার টু হার্ডওয়্যার, সো
এই জন্য আমাকে একটু চিন্তা করতে হবে যখন আমি প্রোগ্রাম করবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে আমার মাইক্রোপ্রসেসরের মধ্যে এই প্রোগ্রামটা রান হবে, মাইক্রোপ্রসেসরের কোন পার্ট থেকে কোন পার্টে আমার এই প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলো রান করবে। সো এই ডেটা গুলো ফ্লোটা কোথায় হবে, সো এই জিনিসগুলো হচ্ছে একদম হার্ডওয়্যার স্পেসিফিক প্রোগ্রামিং, যেহেতু একটু লোয়ার লেভেল, এগুলো হচ্ছে হার্ডওয়্যার স্পেসিফিক প্রোগ্রামিং। সো ওই জিনিসটা আমি করতে পারবো। সো এগুলোর সম্পর্কে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে আরেকটু আইডিয়া দিব লেভেল অফ প্রোগ্রামিং, কিন্তু এখনই আমরা একটু মাথায় রাখি যে আমাদের এখন একটু হার্ডওয়্যার লেভেল প্রোগ্রামিং করতে হবে। সো হার্ডওয়্যার লেভেল প্রোগ্রামিং যেহেতু করতে হবে, আমাকে এখন বুঝতে হবে যে প্রোগ্রামটা, আগে আমরা এটা নিয়ে চিন্তা করিনি, আমরা শুধু রান করেছি মাইক্রোপ্রসেসর যেভাবে সি প্রোগ্রামটা রান করার কথা রান করে আমাকে শুধু আউটপুট দিয়ে দিয়েছে, কিন্তু এখন আমাকে স্পেসিফিক মাইক্রোপ্রসেসরের ভিতরেই কিভাবে প্রোগ্রামটা রান হচ্ছে ওইগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। হয়তো খুব সিম্পল অপারেশন হবে, এই ডেটাটা এখান থেকে এখানে নিয়ে যাও, অথবা এই ডেটাটা ইনপুট দেওয়া হয়েছে এটা মেমোরিতে নিয়ে রাখতে হবে। সো খুব সিম্পল অপারেশন, আমাকে খুব কমপ্লিকেটেড অপারেশনও যাব না, কিন্তু দেখবো যে খুব সিম্পল অপারেশন ইন টার্মস অফ হার্ডওয়্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হিউজ একটা প্রোগ্রাম। সো যতই আমরা লোয়ার লেভেলে যাব, খুব সিম্পল অপারেশন করতে আমাকে খুব বড় বড় প্রোগ্রাম লিখতে হয়, আর যত হায়ার লেভেলে যাব তত কম লিখতে হয়। সো এটাই হচ্ছে আমার হায়ার লেভেল আর লোয়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। সো হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা জিনিসই আমাকে একটু খেয়াল রাখতে হবে, দুইটা জিনিসই আমাকে একটু কভার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের 8086, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, যে আমাদের 8086টা আমরা চুজ করেছি, যেটা একটু ভিডিওর 2 মিনিটে আমরা একটু দেখলাম যে আমাদের 8086টা মাঝামাঝি আমাদের স্টার্টিং এর মাইক্রোপ্রসেসরও না, একদম লেটেস্ট অবভিয়াসলি না, এটা লেট 70s এই মাইক্রোপ্রসেসরটা এসেছিল, কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা মাইক্রোপ্রসেসর ছিল। এটার যে ইনস্ট্রাকশন সেটটা, এই ইনস্ট্রাকশন সেটটা পরের দিকে ডেভেলপমেন্ট গুলোতে ফলো করা হয়েছিল। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে অ্যাবিলিটিটা, এই দুইটা ইনফরমেশন এখানে দেয়া আছে, এগুলো আমি এক্সপ্লেন করব। একটা হচ্ছে আমাদের ক্লক রেট, এটা সব মাইক্রোপ্রসেসরে একটা ক্লক রেট থাকবে, আর সব মাইক্রোপ্রসেসরে একটা ডেটা সাইজ থাকবে। সো এই ডেটা সাইজটা যখনই 16 বিটে গিয়েছিল, এগুলো হচ্ছে পার্ট অফ ইনোভেশন, যে আমার মাইক্রোপ্রসেসরটার ডেটা সাইজ অ্যাবিলিটি, যে কত সাইজের ডেটাও হ্যান্ডেল করতে পারবে, এই হ্যান্ডলিং অ্যাবিলিটিটা ইন টার্মস অফ ডেভেলপমেন্ট যখন 16 বিটে রিচ করেছিল, এরপরের থেকে আমার কম্পিউটিং সিস্টেমের অ্যাবিলিটিটা, কম্পিউটার গুলো অনেক পাওয়ারফুল হয়ে গেছিল ইন টার্মস অফ ডুইং বেসিক ক্যালকুলেশন। এর আগে ছোট্ট একটা ক্যালকুলেশন করতে আমাকে একটা রুমের সাইজের কম্পিউটার লাগতো, যেটা আমরা দেখলাম ভ্যাকিউম টিউবে, কিন্তু 8086 যখনই 16 বিট হলো, এটা মোর দেন এনাফ ছিল, যেটা দিয়ে আমরা খুব সিম্পল ক্যালকুলেশনের প্রোগ্রামগুলো লেট 70s এ কম্পিউটার দিয়ে করতে পেরেছিলাম। ঠিক আছে, তারপরে খুব সিম্পল গেমও আমার 16 বিট দিয়ে চালানো যায়। এটার কারণ হচ্ছে 16 বিট করে করে যখন আমি ডেটা সাইজ, 16 বিট মাইক্রোপ্রসেসর মিন্স হচ্ছে ও এট এ টাইম 16 বিট ডেটা নিয়ে কাজ করবে। সো যত বিট ডেটা নিয়ে আমি বেশি কাজ করতে পারবো এট এ টাইম, যত বেশি বিট নিয়ে কাজ করব, তত তাড়াতাড়ি প্রোগ্রামটা আমি রান করতে পারবো। আর যত তাড়াতাড়ি প্রোগ্রামটা রান করতে পারবো, দ্যাট মিনস হচ্ছে কম্পিউটার সিস্টেমের অ্যাবিলিটি থাকবে যে আমার অপারেশনটা তত তাড়াতাড়ি শেষ করা। সো আমাদের যদি খুব ডিমান্ডিং প্রোগ্রাম হয়, যে একটা প্রোগ্রাম রান করতে অবভিয়াসলি আমি 5 মিনিট ধরে বসে থাকবো না, এটাকে আমার সেকেন্ডে রান করতে হবে। সো যখনই আমার নিড অনুযায়ী প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি আমি রান করতে পারবো, দেন দ্যাট মিনস হচ্ছে যে হ্যাঁ, এখন এটা আমার জন্য একটা ইউজেবল কম্পিউটিং ডিভাইস। সো এই জন্য 16 বিট যখন আমরা রিচ করেছিলাম থ্রু 8086, তখনই আমার এই কম্পিউটার সিস্টেম গুলো প্র্যাকটিক্যাল হয়েছিল। সো আমাদের এই 16 বিটের ডেটা সাইজ গুলো ওকে ওকে সো আমাদের 16 বিটের যে ডেটা সাইজ গুলো, এই 16 বিটের ডেটা সাইজ গুলো 16 বিটের ডেটা সাইজটা যখন আমরা রিচ করেছিলাম, তখনই আমাদের কম্পিউটার সিস্টেম গুলোর স্পিডটা ভায়াবল হয়েছিল ফর ডিফারেন্ট ইউজ। এর আগে আমার জিনিসগুলো একটু স্লো ছিল, কাজ করতো কিন্তু একটু স্লোয়ার ছিল। কিন্তু অবভিয়াসলি থ্রু ডেভেলপমেন্ট 16 বিটটা এরপরে 32 বিট হয়েছে, 32 বিট হওয়ার পর এখন 64 বিট পর্যন্ত আমরা রিচ করেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ইন টার্মস অফ ডিজাইন আমাকে এগুলো অ্যাবিলিটিটা অ্যাড করতে হয়েছে আস্তে আস্তে থ্রু ডেভেলপমেন্ট। সো
16 বিট দিয়ে আমরা অনেক কিছু করতে পারছিলাম, কিন্তু অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যখন আমরা 64 বিটে রিচ করলাম, আমরা এখন খুব পাওয়ারফুল গেম চালাতে পারি, আমরা ডিফারেন্ট অ্যাপস চালাতে পারি। অবভিয়াসলি স্মার্টফোন চালানোর জন্য আমার একটা 32 বিট প্রসেসর দিয়ে শুরু হয়েছিল, 32 বিট প্রসেসর দিয়ে আমাদের স্টার্টিং স্মার্টফোন গুলো ছিল। যখন এই 64 বিট প্রসেসরে আসলাম, স্মার্টফোন গুলোও অনেক ইমপ্রুভ করেছে। আমরা যদি 10 বছর আগেও স্মার্টফোন ছিল, 15 বছর আগে স্মার্টফোন ছিল, ওটার সাথে যদি আমার এখন স্মার্টফোনকে আমি কম্পেয়ার করি, আমরা দেখবো যে আমাদের কারেন্ট স্মার্টফোনটা অনেক স্পিডিয়ার। হয়তো মাইক্রো প্রসেসরটাও অনেক স্পিডিয়ার, কিন্তু ওটা যত না, আমাদের ডেটা সাইজটা অনেক বেশি। ওইটা 32 ছিল, এটা 64। আর 64 হওয়ার কারণে আমার সবকিছু আরো স্মুথ চলছে, যে আমার ডিমান্ডিং সফটওয়্যার গুলো অথবা যে কাজগুলো আমি করতে চাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মাল্টিপল প্রোগ্রাম একসাথে আমি রান করতে পারছি। তো এই জন্য আমার ডিভাইসটার অ্যাবিলিটি অনেক বেড়ে গিয়েছে, কারণ আমার ডেটা সাইজ বেড়ে গিয়েছে। ঠিক আছে, সো এই অ্যাবিলিটিটা অ্যাড করতে পারার কারণে আমার ডিভাইসগুলো এখন যে লেভেলে এসেছে, যে ইমপ্রুভমেন্টে এসেছে, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে আমরা হায়ার ডেটা সাইজ নিয়ে কাজ করতে পেরেছি। এট এ টাইম আমি যত বেশি ডেটা নিয়ে কাজ করতে পারবো, কম্পিউটার সিস্টেমটা তত ফাস্টার হবে। এটা আমরা একটু পরে, আমরা যখন পরের ক্লাসগুলোতে দেখবো, যে আমরা যখন অ্যাকচুয়াল আর্কিটেকচারের মধ্যে যাব, আমরা দেখবো যে ডেটা সাইজ যত বেশি, আমাদের ভিতরের ডিজাইনটা তত চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে ভিতরে আমার সবকিছুর হ্যান্ডলিং অ্যাবিলিটি, ডেটা হ্যান্ডলিং অ্যাবিলিটি সব ইউনিটের বেড়ে যায়। আর সব ইউনিটের ডেটা হ্যান্ডলিং অ্যাবিলিটি যখন বেড়ে যায়, আমার প্রোগ্রামগুলো আরো স্মুথলি রান হয়, আরো তাড়াতাড়ি রান হয়, আমি আরো ডিমান্ডিং সফটওয়্যার চালাতে পারি, আমার টেকনোলজিও ওইভাবে আমি ইমপ্রুভ করতে পারি। সো এই জন্য আমাদের যে জিনিসগুলো হচ্ছে, যে এই জিনিসগুলো খুব সিম্পল একটা ইনফরমেশন, যে 8086 16 বিটের মাইক্রোপ্রসেসর, লেটেস্ট ইন্টেল, আমি ইন্টেলের 10 জেনারেশন, আমি সফটওয়্যার প্রসেসরের নামটা আমার মনে আসছে না, কিন্তু এখন হচ্ছে 10 জেনারেশন চলছে। 10 জেনারেশন গুলো সবকিছু হচ্ছে গত 10 ইয়ার্স এর সবকিছু হচ্ছে 64 বিট। তো এই 64 বিট মাইক্রোপ্রসেসর কথাটা অনেক হিউজ জিনিস, যে আমাদের এই 64 বিটের কারণে অনেক কিছু আমাদের চেঞ্জ হচ্ছে। অবভিয়াসলি শুধু ডেটা সাইজ দিয়ে আমি সবকিছু ইমপ্রুভ করি না, অ্যাডিশনাল আরো অনেক কিছু আমাদের লাগে, অ্যাডিশনাল ডিজাইনিং চেঞ্জেস লাগে, অ্যাডিশনাল আমার কম্পোনেন্ট লাগে, কিন্তু এটা আমার জন্য হিউজ একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আমাদের সফটওয়্যারের আর্কিটেকচারও চেঞ্জ হয়ে যায়। আমাদের আগের অপারেটিং সিস্টেম গুলো ছিল 32 বিট 16 বিটের অপারেটিং সিস্টেম, আমাদের উইন্ডোজ 10 থেকে অথবা উইন্ডোজ 7 থেকে সবকিছু 64 বিটের হয়ে গিয়েছে। এখনো 32 বিটের অনেকে ইউজ করে, যেগুলো হচ্ছে একটু কম্পিউটার সিস্টেম গুলো একটু উইকার, অথবা কম্পিউটার সিস্টেমের প্রসেসরটা এত ভালো না, ওগুলোতে হয়তো 32 বিটের অপারেটিং সিস্টেম আমরা ইউজ করি। একমাত্র কারণ হচ্ছে আমার ওই মাইক্রোপ্রসেসরটার 64 বিট ডেটা হ্যান্ডলিং অ্যাবিলিটি নেই, এজন্য আমরা 32 বিট ইউজ করি। তো যদি আমি 64 বিট ডেটা হ্যান্ডলিং অ্যাবিলিটির একটা কম্পিউটার সিস্টেমে 64 বিটের অপারেটিং সিস্টেম চালাতে চাই, তখন দেখবো যেটা খুব সুন্দর স্মুথলি চলছে, আর অনেক আমার ইউজ করার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার, কারণ আমার সবকিছু অনেক ফাস্টার, অনেক ভালো ভালো সফটওয়্যার অথবা ডিমান্ডিং সফটওয়্যার আমি চালাতে পারছি। কিন্তু যখনই আমরা 64 বিটের একটা গেম অথবা একটা সফটওয়্যার 32 বিট অথবা 16 বিটের একটা কম্পিউটারে চালাতে যাব, 90s এর একটা কম্পিউটার অথবা 2000 মিড 2000 এর একটা কম্পিউটার যদি চালাতে চাই, তখন দেখবো যে এগুলো হ্যাং করছে, এগুলো ক্র্যাশ করছে, সফটওয়্যারটা চলছেই না। সো এগুলো হচ্ছে যে মেইন রিজন হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো আমাদের ইমপ্রুভ করা হয়েছে। যখনই ইমপ্রুভ করা হয়েছে ডেটা সাইজটা, আমাদের সফটওয়্যারটা ওইভাবে বিল্ড করা হয়েছে, এটা 64 এ চলার জন্য, এটা 32 তে চলার জন্য, এটা 16 এ চলার জন্য। সো এই জন্য আমাদের এই ডেটা সাইজটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, জানা যে আসলে আমাদের কি কাজে কম্পিউটার সিস্টেমটা ইউজ হবে, ওই নিড অনুযায়ী আমি আমার মাইক্রোপ্রসেসরটা চুজ করতে পারি। অবভিয়াসলি 64 বিটের মাইক্রোপ্রসেসরের দাম আর 16 বিটের মাইক্রোপ্রসেসরের দাম সেম না, 16 বিটটা অনেক চিপার হবে, 64 বিটটা অনেক এক্সপেন্সিভ হবে। সো ওইভাবে আমাকে চুজ করতে হয়। যেমন আমি শুরুতে বললাম, ক্যালকুলেটরে আমাদের খুব বেশি কোনো কাজ নেই, ক্যালকুলেটরের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, তারপরে আউটপুটে একটা ডিসপ্লে দেখানো, দ্যাটস ইট। ক্যালকুলেটরে আর এডিশনাল কোনো কাজ নেই। তাহলে ওটার জন্য অবভিয়াসলি আমার 64 বিটের মাইক্রোপ্রসেসর চুজ করে আমার কোনো লাভ নেই। আমাকে ওখানে একটা চিপ 16 বিটের 8086 দিয়েও এখনো অনেক ক্যালকুলেটরে 8086 চলে, কারণ 8086 এট এ টাইম হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ক্যালকুলেশন করতে পারে। যেহেতু ওর ওই অ্যাবিলিটি আছে, এজন্য আমরা 8086 দিয়েও খুব পাওয়ারফুল ক্যালকুলেটর বিল্ড করতে পারি।
কিন্তু অবভিয়াসলি আমরা 8086 দিয়ে আমাদের ল্যাপটপ আমি বিল্ড করতে পারবো না, কারণ এটাতে আমার মোস্ট অফ দ্য সফটওয়্যারই চলবে না, এটা হ্যাং করে থাকবে অথবা ক্র্যাশ করবে। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আমাদেরকে এগুলো ফিউচারে জিজ্ঞেস করা হতে পারে, এই প্রসেসরটা এত বিটের, এটা দিয়ে তুমি কি বুঝো। সো এই জিনিসটা আমরা তখন একটু এক্সপ্লেন করতে পারবো। আরেকটা জিনিস আমাকে একটু এক্সপ্লেন করতে হবে, ক্লক রেট। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা দেখেছি আমাদের সব ডিজিটাল সিস্টেম একটা ক্লকের এগেইনস্টে চলে। একটা ডিজিটাল সিস্টেম আমরা সুইচিং হোক, আমাদের যে অপারেশনই করতে হোক, অ্যাডিশন সাবট্রাকশন, এগুলো হচ্ছে যাই করি, এগুলো হচ্ছে একটা বিট বাই বিট। যেমন এটা যদি একটা বিট হয় 1011, আমাদের একটা বাইনারি নাম্বার হয় 1011, আমাদের 4টা বিট আছে, এই 4টা বিট যদি আমি প্রসেস করতে চাই, দ্যাট মিনস হচ্ছে এই সিগন্যালটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এই সিগন্যালটা হচ্ছে এরকম, তারপরে এখানে আমার এরকম। ঠিক আছে, সো আমি সরি এখানে, সো আমাদের এই জিনিসগুলো হচ্ছে যে আমার যদি বোঝানো যায় আমার কথা, দ্যাট মিনস হচ্ছে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সটা আমাদের এখনো মনে নেই, একটু এগুলো রিভিউ করতে হবে। ঠিক আছে, সো আমাদের এই টাইপের একটা সিগন্যাল, আমি এটা ড্রয়িংটা খুব অ্যাকুরেট হয়নি, কিন্তু জাস্ট আমি একটু বোঝানোর জন্য, যে 1011 এই বাইনারি নাম্বারটাকে যদি আমি একটা ডিজিটাল সিগন্যাল হিসেবে এক্সপ্রেস করি, এই টাইপের একটা সিগন্যাল আমি পাবো। এটাকে যদি আমি এখন আমার কম্পিউটার সিস্টেমে রান করতে চাই, যে এই বাইনারি নাম্বারটা দিয়ে আমি একটা অপারেশন করব, তখন আমার এই জিনিসগুলো রেকগনাইজ করার জন্য আমি একটা ক্লকের এগেইনস্টে এটার সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, সে ডিফারেন্ট ক্লক সাইকেলে আমার এই নাম্বারের, এই যে আমার ডেটাটা আসছে, এই ডেটাটার ভ্যালু কি। তাহলে আমার সব সিস্টেম, ডিজিটাল সিস্টেমই একটা ক্লকের এগেইনস্টে যাবে। এই ক্লকটা যত স্পিডিয়ার হবে আমার কম্পিউটার সিস্টেমের জন্য তত বেটার। ঠিক আছে, সো এই ক্লকটা যত স্পিডিয়ার হবে, সো আমি এটা একটু মুছে দিচ্ছি, যে এই ক্লকটা যত স্পিডিয়ার হবে, যে এই যে আমাদের 8086 এর ক্লক অ্যাবিলিটি ছিল 5 টু 10 মেগাহার্টজ, এটা হচ্ছে হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট, এটা আমি সফটওয়্যারে লিখে আমি এটা বাড়াতে পারবো না। আমার হার্ডওয়্যারটার অ্যাবিলিটি থাকা লাগবে, যে আমার সার্টেন ক্লক হ্যান্ডেল করারও অ্যাবিলিটি আছে কিনা। যখন 8086 বিল্ড করা হয়েছিল, তার অ্যাবিলিটি ছিল 5 মেগাহার্টজ টু 10 মেগাহার্টজ, আগের মডেলগুলোর অ্যাবিলিটি আরো কম ছিল, সো অনেক স্লোয়ার ছিল। 5 মেগাহার্টজ টু 10 মেগাহার্টজ মোটামুটি ভালো ফাস্ট, আর আমাদের ক্যালকুলেটর গুলোতে যে আমরা যখন ক্যালকুলেশন গুলো, এগুলো কিন্তু মোটামুটি ভালো ফাস্ট। অবভিয়াসলি আমাদের ফোন লেভেলে ফাস্ট না, অথবা পিসি লেভেলে ফাস্ট না, কিন্তু ক্যালকুলেটর গুলো মোটামুটি ফাস্ট। সো 5 মেগাহার্টজ 10 মেগাহার্টজ ক্লকও খুব খারাপ ক্লক না ফর সিম্পল ক্যালকুলেশনস। কিন্তু অবভিয়াসলি আমি যদি এই 5 মেগাহার্টজ টু 10 মেগাহার্টজ ক্লক দিয়ে আমার একটা ওয়ার্ড ফাইল চালাতে চাই, মাইক্রোসফট অফিস অপারেট করতে চাই, তখন এই কাজটা আমরা করতে পারবো না, এটা অনেক স্লোয়ার হয়ে যাবে, টাইপিংটা অনেক স্লোয়ার হয়ে যাবে। তাহলে ওইটার জন্য আমাকে আরো হায়ার ক্লকের একটা কম্পিউটিং সিস্টেম চুজ করতে হবে। সো আমাদের লেটেস্ট মাইক্রোপ্রসেসর গুলো আস্তে আস্তে যখন এগুলোকে হার্ডওয়্যারটা আরো ইমপ্রুভ হয়েছে, এটার ক্লক হ্যান্ডলিং অ্যাবিলিটিটা ইমপ্রুভ করেছে, এখন আমাদের এগুলো 1.5 গিগাহার্টজ 2 গিগাহার্টজ পর্যন্ত গিয়েছে। যেটা দেখা গেছে যে লাস্ট 10 ইয়ার্স এটা খুব বেশি এর চেয়ে বাড়ানো হয়নি পার্সোনাল কম্পিউটিং ডিভাইসে। এটা রিজন হচ্ছে আমার এমন কোনো সফটওয়্যার নেই যেটা আমার মোর দেন 2 গিগাহার্টজ একটা মানুষ ইউজ করে। সো এটা খুব প্র্যাকটিক্যাল না যে পার্সোনাল ডিভাইসে আমি 2 গিগাহার্টজ 3 গিগাহার্টজ এর বেশি মাইক্রোপ্রসেসর দিব, এটা কখনো কেউ ইউজ করবে না এর চেয়ে বেশি ক্লক। এমন কোনো সফটওয়্যার নেই, এমন কোনো প্রোগ্রাম নেই যে এর চেয়ে এটার কোনো অ্যাডভান্টেজ থাকবে, যে আমি এর চেয়ে হায়ার ক্লক দিয়ে আমার এটা আরো ফাস্টার হয় না, মোটামুটি সেমই থাকে। সো এই জন্য গত লাস্ট 5 টু 10 ইয়ার্স এ আমার ক্লক স্পিডটা এত ইমপ্রুভ করা হয়নি। 2 গিগাহার্টজ 2.5 গিগাহার্টজ 3 গিগাহার্টজ মোর দেন এনাফ আমাদের পার্সোনাল লেভেলে যা আমরা চালাই। কিন্তু অবভিয়াসলি আমাদের 1 টেরাহার্টজ এর একটা মাইক্রোপ্রসেসর আছে, ওটা স্পেসিফিক, যেমন সার্ভারের জন্য গুগলের সার্ভার গুলো, ওগুলো টেরাহার্টজ মাইক্রোপ্রসেসরে চলে। সো ওগুলো হচ্ছে খুব স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, ওগুলো আমাদের পার্সোনাল কম্পিউটারের জন্য না, ওগুলো অবভিয়াসলি সাইজ হার্ডওয়্যার টোটালি ডিফারেন্ট, ওগুলোর আর্কিটেকচার ডিফারেন্ট। কিন্তু যেটা আমি বলছিলাম যে ক্লক স্পিডটা, ক্লক রেটটা যত হায়ার হবে তত আমার জন্য ভালো। কিন্তু অবভিয়াসলি একটা সার্টেন অ্যামাউন্টের পরে আমি এমন কিছু চালাবো না যে আমার আর কোনো অ্যাডভান্টেজ আমি পাবো। সো যেটা আমাদের বেসিক্যালি মনে রাখতে হবে যে মেগাহার্জ কিলোহার্জেরও এর আগে ছিল 8086 এর আগে, এরপর এটা আস্তে আস্তে বেড়ে মেগাহার্জ লেট 90s এ এটা 500 মেগাহার্জ এর মতো ছিল, লেট 2000 এ 2007 এ তখন এটা 1 গিগাহার্জ 1.5 গিগাহার্জ ছিল, এখন মোস্ট প্রবাবলি 3 গিগাহার্জ এর মতো পাওয়া যায়, 2.5 3 এর মতো পাওয়া যায়, এর চেয়ে বেশি নরমালি লাগে না আর দেওয়া হয় না। সো
তাও গিগাহার্জ এটা অনেক হায়ার ক্লক রেট। সো ওই গিগাহার্জের ক্লক রেট দিয়ে আমরা মোটামুটি আমাদের খুব ডিমান্ডিং গেম সফটওয়্যার গুলো আমরা চালাতে পারি। ফোনের গুলো অবভিয়াসলি এগুলো ফোনের গুলো 1.5 গিগাহার্জ 1 গিগাহার্জ মোস্ট অফ দ্য টাইম অ্যান্ড্রয়েড ফোনে থাকে, অ্যাপেলে অ্যারাউন্ড 1.5 গিগাহার্জ। সো আমাদের খুব ডিমান্ডিং অ্যাপ গুলো এই ক্লকে মোটামুটি আমরা খুব সুন্দর করে স্মুথলি চালাতে পারি। সো এটা মেইনলি আমাদের যখন এই ইনফরমেশনটা দেওয়া হবে একটা প্রসেসরে এত মেগাহার্জ ক্লক রেটটা অথবা এত গিগাহার্জ, তাহলে ওটা দিয়ে আমরা বুঝবো যে এটা স্পিডটা, যে এটা ডেটা হ্যান্ডলিং স্পিডটা কত বেশি অথবা কত কম, ওইটা আমরা বুঝতে পারবো। আর সবসময় আমরা খেয়াল রাখবো মেগাহার্জ মানে এটা স্লো না, এটা স্লো হবে ডিপেন্ডিং অন ওয়্যার টু ইউজ, আমরা কোথায় এটা ইউজ করব। এখন যদি আমার সিম্পল ক্যালকুলেটরের ক্যালকুলেশন এটার জন্য মেগাহার্জ মোর দেন এনাফ, কিন্তু এটা এখন যদি আমি যদি বলি একটা গেম খেলবো ওইটার জন্য অবভিয়াসলি মেগাহার্জ ক্লক রেটের মাইক্রোপ্রসেসর খুবই স্লো। সো ওইভাবে আমাকে এই জিনিসগুলো একটু কম্পেয়ার করে দেখতে হবে। ঠিক আছে, সো আমি এখন যা ইনফরমেশন বললাম এখন পর্যন্ত, এরপরে আমরা একটু রিভিউর দিকে চলে যাব। সো যা ইনফরমেশন আমরা বললাম, কালকে আমাদের আবার ক্লাস আছে, আমরা অ্যাকচুয়াল 8086 এর আর্কিটেকচারে একটু যাব, ওটার ইউনিট গুলো নিয়ে একটু কথা বলবো। কিন্তু এই যে এগুলো ছিল আমাদের জন্য বেসিক ইনফরমেশন, এটা নিয়ে যদি আমাদের কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু করতে পারি। আমাদের পার্সোনাল ডিভাইস নিয়ে অথবা পার্সোনাল, আমরা অনেক যদি এরকম কিছু শুনে থাকি যেটা আমরা আগে বুঝিনি আমাদের পার্সোনাল ডিভাইসের রেটিং নিয়ে, এগুলো যে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে। স্যার আমরা যে স্যার ওভারক্লক করি সেটা কি করি আসলে? ওটা অপারেশনাল জিনিস, ওই জিনিসটা আমরা পরে বুঝবো, এখন এটা আমরা বললে বুঝবো না। এটা হচ্ছে বেসিক্যালি একটু ওভারফ্লো করার মতো আর কি। এটা হচ্ছে যে তোমার যে অ্যাবিলিটিটা ছিল না, সিস্টেমের যে অ্যাবিলিটিটা ছিল না, যে স্পিডে প্রোগ্রামগুলো রান করার, আমরা ওই জিনিসটা পার করে ফেলেছি, খুব হয়তো 1 মিলি সেকেন্ডের জন্য হলেও পার করে ফেলেছি, তখন সিস্টেমের ওভারঅল এটাকে বলে সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয়ে যায়। সো এটা হচ্ছে যে একটু আগে যে আমি এইটা আমার ডেটার এগেইনস্ট একটা ক্লক আছে, ক্লকটা যদি আমার সিঙ্ক্রোনাইজ না থাকে, সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয়ে গেলে সিস্টেমটা হয়ে যাবে, সিস্টেমটা বুঝবে না যে এরপরে আমি কিভাবে ডেটা হ্যান্ডেল করব। ঠিক আছে, সো তখন আমাকে সিস্টেম রিস্টার্ট করা লাগে, আবার ক্লকটা স্টার্ট করা লাগে। বুঝতে পারলাম? জি স্যার। সো কারো যদি আমাদের এরকম কোনো বেসিক কোশ্চেন থাকে, এগুলো হচ্ছে আমাদের খুব বেসিক ইনফরমেশন, এগুলো আমাদের এক্সামের কথা না, এগুলো হচ্ছে অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো একটু জানা ভালো। এগুলো আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করবে মাইক্রোপ্রসেসর কথাটার মানে কি, আমি 8 বিট প্রসেসর ইউজ করছি অথবা আমি 64 বিট করছি, এটার মানেটা কি। সো এইগুলো হচ্ছে জাস্ট বেসিক জিনিস, আমাদের একটু জেনে থাকা ভালো। স্যার আমরা লেটেস্ট কোনো প্রসেসর নিয়ে আলোচনা না করে স্যার ইন্টেল 8086 এটা কেন এটার আলোচনা? কারণটা হচ্ছে আমি যদি লেটেস্ট এখন ধরি, লেটেস্টটাতে আমি যদি বেসিক না বুঝি তাহলে আমার কোনো কাজ হলো না। 8086 এ যদি আমি বেসিকটা বুঝতে পারি, লেটেস্টের 70% কভার আমি করে ফেলেছি। বুঝতে পারলাম? সো আমাদের এখন পর্যন্ত 2021 পর্যন্ত এখনো 70-75% আর্কিটেকচার সেম, বেসিক ইউনিট গুলো এখনো সেম। অবভিয়াসলি নতুন মাইক্রোপ্রসেসরে কিছু অ্যাডিশনাল জিনিসপত্র এসেছে, কিন্তু বেসিক ইউনিট গুলো এখনো সেম। সো আমরা এই জন্য ইনিশিয়ালি 8086 টা সিম্পল এনাফ টু আন্ডারস্ট্যান্ড। এখন যদি আমরা লেটেস্ট মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার দেখি, আমরা শুরু করব ওইটার মধ্যে অ্যাটলিস্ট 30 থেকে 40টা ইউনিট থাকে। আর আমরা যখন 8086 দেখবো এটার মধ্যে বেসিক 3টা ইউনিট আছে। বুঝতে পারলাম? সো আমি স্টার্টিং যদি 8086 দিয়ে করে এটার অপারেশনটা যদি বুঝতে পারি, লেটেস্টটা বোঝা আমাদের জন্য এত হার্ড না। কিন্তু লেটেস্টটা স্টার্ট করে যদি কিছু না বুঝি তাহলে কিছুই তো হলো না। সো এই জন্য 8086 শেখানো হয়। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার আমি স্যার কম্পিউটারে মানে কনফিগারেশন দেখার সময় দেখলাম স্যার স্যার স্পিড হচ্ছে স্যার 1.45 গিগাহার্টজ, আবার হচ্ছে স্যার বেস স্পিড 1.80 গিগাহার্টজ। স্যার এই জিনিসটা কি আলাদা নাকি? একটা রেঞ্জ বলা হয়, ক্লক কখনো তোমাকে একটা কম্পিউটারের ক্লক কখনো কনস্ট্যান্ট থাকে না, এটা ডিপেন্ড করে তোমার কম্পিউটার এখন কি চালাচ্ছে। ক্লকটা খুব হায়ার হয়ে যাবে যখন আমরা একসাথে অনেকগুলো ডিমান্ডিং প্রোগ্রাম চালাবো প্যারালালি, তখন আমার খুব হায়ার ক্লক লাগবে। ক্লকটার একটা রেঞ্জ থাকে, যেমন এখানে 5 to 10 মেগাহার্টজ।
বেস হচ্ছে 5 কিন্তু আপ টু 10 ও যেতে পারে, ডিপেন্ডিং অন আমি এটাতে কি চালাচ্ছি। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সো ওই রেঞ্জটা তোমাকে সবসময় বলা থাকবে, ক্লকের একটা হাই থাকবে, একটা লো বেস থাকবে, এর মাঝেও ঘোরাফেরা করবে। ঠিক আছে, স্পিডটাকে মূলত স্যার ক্লক রেট দ্বারা কি বোঝানো হয়? এটা হচ্ছে এখন তোমার মাইক্রোপ্রসেসরটা তুমি হাইয়েস্ট ক্লকের কিনে তোমার যদি বাকি কম্পোনেন্ট গুলো লো লেভেলের হয় তাহলে কম্পিউটার স্পিড পাবা না। সো এগুলো হচ্ছে যে জাস্ট মাইক্রোপ্রসেসরের জন্য। স্পিডটা বলতে বোঝায় যে কম্পিউটার সিস্টেমের স্পিড আর মাইক্রোপ্রসেসরের স্পিড দুটো ডিফারেন্ট জিনিস। ক্লকটা যত হাই হবে মাইক্রোপ্রসেসর তত তাড়াতাড়ি ডিসিশন ওর অপারেশন গুলো শেষ করতে পারবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমার কম্পিউটার সিস্টেম ফাস্টার হয়ে যাবে। কম্পিউটার সিস্টেম ফাস্টার করার জন্য বাকি জিনিসগুলো অ্যাবিলিটি থাকতে হবে যে খুব তাড়াতাড়ি যে মাইক্রোপ্রসেসর অপারেশন শেষ করছে ওই অনুযায়ী কম্পিউটার সিস্টেমের অপারেশনটা শেষ করা। বুঝতে পারলাম? সো এটা সবকিছু মাইক্রোপ্রসেসরের উপর ডিপেন্ড করবে না, কিন্তু মাইক্রোপ্রসেসর এটাতে হেল্প করবে। বেসিক্যালি এটাই হচ্ছে আইডিয়াটা। ওকে, সো আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যে আরো যদি কোনো কোশ্চেন থাকে, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস, যে জিনিসগুলো আমাকে একটু ক্লিয়ার হতে হবে, এগুলো হচ্ছে আমাদের আইডিয়া। আমাদের এই জিনিসগুলো একটু জেনে যেতে হবে আমাদের অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমাদের যখন আমরা পাশ করে বের হব, খুব সিম্পলি আমাদেরকে সবসময় এই নলেজ গুলো একটু, সার্কিটের নলেজ, তারপরে হচ্ছে আমাদের পাওয়ার সম্পর্কে কিছু নলেজ, আর অবভিয়াসলি হার্ডওয়্যার সম্পর্কে একটু নলেজ, এই জিনিসগুলো আমাদেরকে একটু ক্যারি করতে হবে। এগুলো আমাদের সারা জীবন একটু জিজ্ঞেস করা হবে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইলেকট্রিক্যালে, এই জিনিসগুলো নিয়ে যাতে আমাদের একটু আইডিয়া থাকে। এটা তো যদি আমি নিয়ে যেতে পারি আমাদের জন্য খুবই ভ্যালুয়েবল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে যাই। সো আমাদের আস্তে আস্তে যদি আমরা একটু সামনের দিকে যাই, এখন আমরা একটু কিছু রিভিউর মধ্যে চলে যাব। আমরা নেক্সট ক্লাসে আবার মাইক্রোপ্রসেসরে ফিরে যাব, কিন্তু এখন আমরা একটু ডিজিটাল ইলেকট্রনিক্স এর কিছু জিনিস একটু রিভিউ, আমি বেসিক্যালি একটু মেনশন করে করে যাব। আমরা এখানে খুব বেশি সময় দিব না, কারণ কিছু জিনিস এখানে হচ্ছে কলেজ লেভেলের, কিছু জিনিস হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেক সময় দেওয়া হয়েছে। এখন আমি এখানে জাস্ট মেনশন করে যাব, আমাদেরকে একটু রিভিউ করতে হবে। যদি আমাদের মাথায় না থাকে আমাদেরকে একটু রিভিউ করে আসতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি নাম্বার সিস্টেমটা, নাম্বার ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, এই নাম্বার সিস্টেম গুলো আমরা নিয়ে অনেক নাড়াচাড়া করেছি। ওই জিনিসগুলো আমাদেরকে একটু যদি আমাদের মাথায় না থাকে ওই জিনিসগুলো আমাদেরকে একটু আবার রিভিউ করতে হবে। এটার রিজনটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর সময় আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ডেটাগুলো হেক্সাডেসিমালে থাকে, বাইনারিতে থাকে, ডেসিমালে থাকে। আমাদেরকে এই কনভার্সন গুলো খুব কুইকলি করতে হয় প্রোগ্রামিং এর সময়, তাহলে আমাদেরকে ওইভাবে আমাদের যাতে মাথায় কনভার্সনটা থাকে। অবভিয়াসলি ক্যালকুলেটরে সবসময় করা যাবে, কিন্তু বেসিক কনভার্সন গুলো আমার মাথায় করে ফেলতে পারা উচিত। সো এই জন্য আমাদের এই স্কিলটা একটু লাগবে। সো তারপর হচ্ছে ডিফারেন্ট বেস, সবসময় যে আমাদের সেম বেসে থাকবে, যে বেসগুলোর সাথে আমরা পরিচিত, যেমন বেস 10 হচ্ছে ডেসিমাল, 0 to 9 দিয়ে নাম্বারগুলোকে এক্সপ্রেস করা হয়। বাইনারি হচ্ছে 2 বেস, তার অক্টাল হচ্ছে 8 বেস। এই জিনিসগুলো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেক টাচ করা হয়েছে। সো আমাদের মাইক্রোপ্রসেসরে হেক্সাডেসিমাল, বাইনারি আর ডেসিমাল এই তিনটে একটু বেশি লাগবে। সো ওই কনভার্সন গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ওই নাম্বার সিস্টেমটা আমাদের একটু বেশি মাথায় রাখতে হবে। কিন্তু অন্য বেসের জিনিসগুলো একটু টেস্ট করা হবে, যে আমাদের অন্য বেসে যদি আমি নিয়ে যাই, মাইক্রোপ্রসেসরে আমাদের অন্য বেসে অনেক সময় আমাদের এটা হচ্ছে প্রোগ্রামিং, সো আমি অন্য বেসের নাম্বার নিয়েও আমরা প্রোগ্রাম করতে পারি, তাহলে ওই কনভার্সন গুলো কি হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে ওইটা আমি একটু পরে বলছি ওই জিনিসগুলো নিয়ে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জন্য বেসিক নাম্বার সিস্টেম থিংস। সো ওই জিনিসগুলো আমরা একটু দেখবো। যেমন আমাদের মোর দ্যান 10 যদি হয় বেস, আমার নাম্বার গুলো তখন অ্যালফাবেট হয়ে যাবে। যেমন বেস 12 হলে 0 to 9, 10টা হয়ে যাবে এ, 11 হবে বি। আমরা 16 এর একটা টেবিল দেখবো, ওটা দেখলেও আমাদের একটু আইডিয়া আসবে। তারপরে যদি আমরা একটু সামনের দিকে যাই, এখানে হচ্ছে আমাদের টেবিলটা। সো এরকম আমাদের বেস যদি 15 হয়, বেস যদি 11 হয়, এরকম টেবিল আমরা বিল্ড করতে পারবো। সো এখানে আমাদের নিচে 9 এর পরের এক্সপ্রেশন গুলো একটু দেয়া আছে, যে আমাদের 10টা হয়ে গেছে এ, 11টা হয়ে গেছে বি, তাহলে আমার যেহেতু 16 বেস, আমার আপ টু 15 পর্যন্ত হেক্সাডেসিমালে নাম্বার আছে। তারপরে 16, 17, 18, 19 হলে এগুলোকে আমাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, সো অবভিয়াসলি আমরা যেটা করা হতো অন ক্যাম্পাস থাকলে এই জিনিসগুলো ক্লাসে একটু ম্যানুয়ালটা তোমাকে একটু টেস্ট করানো হতো। ম্যানুয়ালটা খুব ভালো স্কিল,
সবসময় যে আমার হাতে ক্যালকুলেটর থাকবে এমন কোনো কথা নেই। আমরা যদি ম্যানুয়ালি জিনিসগুলো করে ফেলতে পারি এটা অনেক সময় হ্যান্ডি। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের ক্লাসে থাকলে আমরা একটু প্র্যাকটিস করতাম, রিমোটলি এটা প্র্যাকটিস করানো একটু টাফ। সো এটা আমি জাস্ট তোমাকে মুখে বলবো একটু প্র্যাকটিস করো, আর পরীক্ষার জন্য আমরা এগুলো ক্যালকুলেটর ইউজ করতে পারি, এটা খুব বড় কোনো সমস্যা না, যেহেতু আমাদের অলরেডি একটা কোর্সে এই জিনিসগুলো তোমাকে টাচ করা হয়েছে। কিন্তু রিমোটলি এই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের স্লাইডে যে অ্যাসাইনমেন্ট গুলো তোমাকে জমা দিতে হবে এটা আমি বলবো, এই অ্যাসাইনমেন্ট গুলো জাস্ট বাসায় আমার একটু প্র্যাকটিসের জন্য। সো আমি যদি এখন যেহেতু বেস 2, বেস 10, বেস 16 এর কনভার্সনটা আমরা একটু পরে দেখব, ওখান থেকে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাব এই যে বেস 11 এ যদি কনভার্ট করতে হয় কিভাবে কনভার্ট করতে হয়। সো এটা বেস 11 এ যদি আমি নাম্বার সিস্টেম ক্রিয়েট করতে চাই অবভিয়াসলি আমাকে কিছু কনভার্সন করতে হবে, 11 পরে 12কেই কনভার্ট করতে হবে। সো ওই কনভার্সনের নিয়মটা আমরা একটু পরে দেখব, কিন্তু এই 11 হতে পারে, 13 হতে পারে, 15, 17, 19 হোয়াটএভার বেস যেটাই হোক না কেন আমরা যাতে কনভার্ট করতে পারি, ওই স্কিলটা যাতে আমাদের একটু থাকে। এইগুলোর ক্যালকুলেটরও আমাদের ইন্টারনেটে পাওয়া যায়, কুইজে আমাদের এই জিনিসগুলো একটু দেয়া হবে, কিন্তু এত সময় দেয়া হবে না যে আমরা ইন্টারনেটে গিয়ে ক্যালকুলেটর বের করে কনভার্ট করতে পারবো। আমরা নিজেরা যদি কুইকলি একটু কনভার্সন গুলো করে ফেলতে পারি ওইটা আমাদের জন্য খুব হ্যান্ডি হবে। ঠিক আছে, সো ওইভাবে আমরা একটু প্র্যাকটিস রাখবো, আমরা শুধু ক্যালকুলেটরের ভরসায় বসে থাকবো না। সো এরপর হচ্ছে আমাদের একটু কনভার্সনে আমরা যাই। বাইনারি এগুলো খুব জেনারেল জিনিস, এই জিনিসগুলো আমরা কলেজ লেভেল থেকে করে আসছি, যে আমাদের ডেসিমালের বেসটা কি, বাইনারি বেসটা কি, হেক্সাডেসিমালের বেসটা কি। ওখান থেকে আমার অবভিয়াসলি ডেসিমাল তো ডেসিমালি, বাইনারি থেকে ডেসিমাল কিভাবে নিতে হয়, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে নিতে হয়, এই জিনিসগুলো আমরা খুব পুরনো জিনিস, এগুলো আমাদেরকে একটু রিমাইন্ড করতে হবে। তারপরে বিট বাইট, এটা নিয়েও আমাদের আগের থেকে আমাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে। বিট হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন, আমাদের মাইক্রোপ্রসেসরের জন্য বিট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন আমাদের সবকিছু বিট বাই বিট একটু চিন্তা করতে হবে। আমাদের হাতে যে ডেটাটা আসছে এই ডেটাটা এই যে 8 বিট করে হবে অথবা 16 বিট করে, অথবা যেহেতু 8086 16 বিট মাইক্রোপ্রসেসর, আমি 16 বিট করে ডেটা নিয়ে কাজ করব। সো এই জন্য বিট জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর মাঝে মধ্যে মেমোরি বোঝানোর জন্য হয়তো বাইটটা ইউজ করা হবে। সো বাইটটা হচ্ছে আমাদের 8 বিট, 1 বাইটে। তারপরে হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন আমি বললাম আমি 8 বিট ডেটা নিয়ে কাজ করব, আমি 16 বিট ডেটা নিয়ে কাজ করব, তো কোন বিটটা আগে যাবে কোন বিটটা পরে যাবে। সো এটা বোঝার জন্য যেমন আমি যদি এখানে একটা 4 বিটের নাম্বার লিখি, বাইনারি নাম্বার, আমার লিস্ট সিগনিফিকেন্ট বিটটা হচ্ছে এই বিটটা, এটা হচ্ছে আমাদের জন্য সবসময় লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমাদের জন্য সবসময় মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমার সবসময় আমাকে যদি এই 4 বিটের ডেটা নিয়ে কাজ করতে হয়, আমরা সবসময় মোস্ট সিগনিফিকেন্ট বিট দিয়ে শুরু করব, তারপরে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাব। সো এই জিনিসটা একটু ডেজিগনেট করে রাখা ভালো, তাহলে আমাদের বোঝা যায় যে ডেটা ফ্লোটা কি, ডেটার ফ্লো অথবা ডেটা অপারেশনটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে। সবসময় মোস্ট সিগনিফিকেন্ট বিট দিয়ে শুরু করি, তারপরে লিস্ট সিগনিফিকেন্ট বিটে অপারেশনটা শেষ হয়। সো এটা যদি আমাদের শুধু বাইনারির কথা না, আমাদের আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার দিলাম, আমি বললাম 556A, সো এটার মধ্যেও আমি লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট ডেজিগনেট করতে পারি, কারণ হচ্ছে এই জিনিসগুলোকে বাইনারিতে নেওয়া যায়। বাইনারিতে এ কে বাইনারিতে নিলে এটার মধ্যে লিস্ট সিগনিফিকেন্ট বিট পাওয়া যাবে, 5টাকে বাইনারিতে নিলে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা পাওয়া যাবে। সো এইগুলোকে আমরা ইন টার্মস অফ হেক্সাডেসিমাল, এটা হচ্ছে আমাদের জন্য লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর 5টা হচ্ছে আমাদের জন্য মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমি যদি হেক্সাডেসিমাল হিসেবে চিন্তা করি। সো এইভাবে আমাদের এই জিনিসগুলো একটু ডেজিগনেট করে রাখা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমার অপারেশনটা করতে সুবিধা হবে। কারণ আমি পরে গিয়ে আমরা দেখব যে মাইক্রোপ্রসেসর একদম ডেটা বাই ডেটা যেহেতু হ্যান্ডেল করে, একদম স্পেসিফিক একটা ডেটা, আমি বললাম 3 এর সাথে 5 যোগ করো, তাহলে 3 এর বাইনারি নাম্বারের ভ্যালুটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে, ওই বিটগুলো কিভাবে পাস করব আমার হার্ডওয়্যারে ফর দ্যাট অপারেশন। সো এই যেহেতু বিট বাই বিট আমি চিন্তা করছি, তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিটটা চিন্তা করে রাখা বুঝা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা এই আইডিয়াগুলো একটু, এইগুলো হচ্ছে আমাদের আগের জিনিস, কিন্তু জাস্ট স্পেসিফিক এই জিনিসগুলো আমাকে একটু রিমাইন্ড করতে হবে। তারপরে কনভার্সন, এখানে আমি খুব বেশি সময় দিব না, এগুলো নিয়ে আমাদের অনেক কোর্সে অনেক সময় দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেক সময় দেওয়া হয়েছে। সো আমি জাস্ট বেসিক কনভার্সন গুলো একটু দেখিয়ে যাব, আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, আমাদের একটা কুইজ হবে এই জিনিসগুলো নিয়ে।
আমি অবভিয়াসলি আমরা রিমোটলি যেহেতু কুইজটা দিচ্ছি, আমি তোমাকে বেসিক যেটা ক্যালকুলেটর দিয়ে করা যায় ওগুলো টাইপের কোশ্চেন করব না, কিন্তু আমাদের এমন কোশ্চেন করা হবে যেখানে আমাদের কনভার্সন স্কিলটা একটু চেক করা হবে। যেমন আমাদের ডিফারেন্ট বেস কনভার্সন, ওগুলো আমি একটু চেক করে দেখব। যে আমরা বললাম আমি বেস 10 থেকে বেস 12, বেস 10 থেকে বেস 13 এই কনভার্সন গুলো আমরা করতে পারি কিনা। সো ওই জিনিসগুলো আমরা একটু চেক করে দেখব। বেসিক ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এগুলো আমার কুইজে চেক করে কোনো লাভ নেই, কারণ এগুলো ক্যালকুলেটরেই পাওয়া যায়। সো ওইটার জন্য আমাদের যদি অন্য বেসে যদি হয়, ওইটার জন্য আমার খুব বেসিক কিছু জিনিস আমরা ফলো করতে পারি, কিভাবে আমি কনভার্ট করতে পারি। যেমন 2 এরটা যদি আমি একটু দেখি, এগুলো আমরা একদম কলেজেও দেখেছি, হোপফুলি ডিজিটাল ইলেকট্রনিক্সেও দেখেছি। যেমন 2 যদি হয়, আমি বেস 10 থেকে 10 বেস থেকে কোথায় যাওয়ার চেষ্টা করছি, 2 বেসে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু 2 বেসে যাওয়ার চেষ্টা করছি, তাহলে আমার 2 দিয়ে ভাগ দিয়ে যাবো। সো 2 দিয়ে ভাগ দেওয়ার পর আমার যে রেজাল্টটা থাকবে অথবা মাল্টিপ্লাই, যেটা আমি বলি না কেন, রিমাইন্ডারটা আলাদা করে রাখবো আর রেজাল্টটাকে আরো ছোট করতে থাকবো, 2 দিয়ে ভাগ করতে থাকবো। আলটিমেটলি এটা 1 অথবা রিমাইন্ডারটা 0, যেটাই হোক না কেন, ভাইস ভার্সা, হয় রেজাল্টটা 1 এ চলে যাবে অথবা 0 তে চলে যাবে, রিমাইন্ডারটা 1 অথবা 0 তে চলে যাবে, যেটাই হোক না কেন, ওখানে আমি থেমে যাব। সো থামার পরে আমরা যখন কনভার্সনটা শেষ করলাম, এই 160 টিকে বেস 2 তে নিলে আমাদের এখানে যদি একটু খেয়াল করি, আমরা যদি স্ক্রিনে দেখতে পাই, আমাদের এখানে লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা হবে আর মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা হবে। সবসময় এটাই ফলো করবে। এটা যদি 2 বেসে যাই, 10 বেস, 11 বেস, 13 বেস, 15 বেস, যে বেসে যায় না কেন 10 বেস থেকে, আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট একভাবেই বের হবে। সো এখানে আমি 10 বেস থেকে আমি 2 বেসে যাচ্ছি, ডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি। সো 10 বেস থেকে যেহেতু 2 বেসে যাচ্ছি, আমি এটাকে রিমাইন্ডার গুলো সব বের করে নিয়েছি। রিমাইন্ডার গুলো বের করে নেওয়ার পর এখন আমার এখান থেকে বুঝতে হবে কোনটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, কোনটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এইভাবেই আমার বাকি যে কোনো বেসের কনভার্সনটা বের হবে। সো একটু যদি খেয়াল করি, আমরা যখন একদম লোতে চলে গিয়েছিলাম, লাস্ট যে আমার রেজাল্টটা আমি পেয়েছি, ডিপেন্ডিং অন দ্যাট, এটা যেহেতু 1 আছে, তো 1 দিয়ে আমাকে শুরু করতে হবে, এটা হবে আমাদের জন্য মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর তারপরে আমি বাকিগুলো জিনিসগুলো যদি আমি নিচ থেকে উপরে আসি, নিচ থেকে উপরে আসলে বাকি জিনিসগুলো যদি আমি লিখি, তারপরে হচ্ছে আমার জন্য 5টা 0। সো আমার সবচেয়ে শুরুতে যে রিমাইন্ডারটা পেয়েছিলাম, ওইটা হচ্ছে আমাদের জন্য লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এইভাবে আমার কনভার্সনটা একটু চিন্তা করতে হবে। অবভিয়াসলি ক্যালকুলেটরে করার সময় এগুলো নিয়ে আমরা চিন্তা করব না, কিন্তু ম্যানুয়ালি করার সময় অথবা আমাদের বেসটা যদি ক্যালকুলেটরে পাওয়ার মতো না, যেমন 15, 17, 19, 23 এই টাইপের বেস যদি তোমাকে দেয়া হয়, তাহলে আমাকে এই জিনিসগুলো তখন ম্যানুয়ালি করতে হবে কুইজের জন্য, করে আমাকে একটু মোস্ট সিগনিফিকেন্ট টু লিস্ট সিগনিফিকেন্ট একটু বের করে নিতে হবে। ঠিক আছে, সো এটা আবারও আমরা দেখবো, এটা হেক্সাডেসিমালে গেলে আবারও প্রসেসটা সেম প্রসেসটাই, তখন জাস্ট যেহেতু হেক্সাডেসিমাল, এজন্য আমরা 16 দিয়ে ভাগ করব। এটা যেহেতু বাইনারিতে নিয়ে গিয়েছি, এজন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, সো এটাই মোটামুটি আমাদের ম্যানুয়াল কনভার্সন প্রসেসটা। এটা আমি খুব বেশি সময় এখানে দিচ্ছি না, কারণ এগুলো আমাদের একদম পুরনো জিনিস, কিন্তু একটু রিমাইন্ড করতে হবে। অবভিয়াসলি সবসময় আমরা হয়তো প্র্যাকটিসে নেই, কিন্তু একটু আমাদের প্র্যাকটিসে আনতে হবে। ঠিক আছে, সো এটা যদি আমাদের একটু মোটামুটি বোঝা যায়, আমরা সামনের দিকে যাব। আর কোশ্চেন থাকলে আমরা একটু কোশ্চেন করে ফেলি। 16টা দেখলে আর একটু বেটার আইডিয়া হবে কিভাবে আমরা রিমাইন্ডার থেকে আমাদের কনভার্সনটা শেষ করেছি। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তারপর হচ্ছে আমাদের বাইনারি, এটা একদম সিম্পল জিনিস, জাস্ট 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, ডিপেন্ডিং অন দ্য প্লেসিং, যেখানে আমার নাম্বার আছে সেখানে আমার 2 টু দি পাওয়ার ভ্যালুটা থাকবে। তাহলে আমার এটা হচ্ছে আমার বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তারপরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল টু ডেসিমাল। অবভিয়াসলি হেক্সাডেসিমালের বেসটা হচ্ছে 16। সো আমার এখানে যদি আমি দেখি, একদম লিস্ট সিগনিফিকেন্ট বিট সি এর ভ্যালু হচ্ছে 12। সো 12 ইনটু 16 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 16 টু দি পাওয়ার 0, এটা 16 টু দি পাওয়ার 1। সো এগুলো একদম পুরোনো জিনিস, এগুলো আমাদের রিমাইন্ড করে দেওয়ারও তেমন কিছু নেই, কিন্তু হয়তো একটু আমাদের প্র্যাকটিস করতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক কনভার্সন হেক্সাডেসিমাল টু ডেসিমাল। তারপরে এই জিনিসটা হয়তো আমাদের অন্যান্য বেসের জন্য এটা একটু কাজে লাগবে, এই ভিজুয়ালাইজেশনটা, যে আমরা এখানে কি করেছি, এখানে আমরা 10 বেস থেকে 16 বেসে যাচ্ছি। আগে 2 বেসে গিয়েছিলাম, এখন 16 বেসে যাচ্ছি। সো আমাদের 4, 3, 8, 6, 8 এটা ছিল 10 বেসে, আমি এখন যাচ্ছি 16 বেসে।
তাহলে 16 বেজে যদি যাই দ্যাট মিনস হচ্ছে যেই বেজে যাচ্ছি ওটা দিয়ে ভাগ করে যাচ্ছি। সো আমি 16 দিয়ে যদি আমি এই নাম্বারটাকে ভাগ করতে চাই, আমরা রেজাল্ট, এটা হচ্ছে মাল্টিপ্লায়ারটা বেসিক্যালি, সো রেজাল্টটা রাখলাম আর রিমাইন্ডারটা এক সাইডে রাখলাম। তারপরে 16 দিয়ে ভাগ করে 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 আলটিমেটলি আমরা রেজাল্টটাকে 0 করেছি। রেজাল্টটাকে যখনই 0 করলাম অথবা 1 করলাম ভাইস ভার্সা, সো রেজাল্টটাকে যখনই 0 করেছি দ্যাট মিনস হচ্ছে আমার এখানে আর কিছু করার নেই, রিমাইন্ডার গুলো নেওয়া। রিমাইন্ডার গুলো নিলে আমাকে একটু খেয়াল রাখতে হবে, শুরুটা হবে আমার আগের মতো লিস্ট সিগনিফিকেন্ট বিট। ফার্স্ট রিমাইন্ডারটা থেকে আসবে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিটটা, আর লাস্ট রিমাইন্ডার থেকে আসবে আমার রিমাইন্ডার থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটার থেকে যদি আমি একটু খেয়াল করি তাহলে আমার আগে হচ্ছে 12, তারপরে আসবে 5, তারপরে আসবে 11, তারপরে আসবে 10। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি আমার ফাইনালি কনভার্সনটা কি হয়? ফাইনালি আমাদের কনভার্সনটা হচ্ছে AB5C। সো আমাদের এটা হয় AB5C ইন টার্মস অফ হেক্সাডেসিমাল কনভার্সন। সো আমি যদি এটাকে 10, 11, 5, 12 এ রেখে দিই, এটা আসলে কনভার্সন শেষ হয়নি, আমাদের অ্যান্সারটা হচ্ছে AB5C। এখন এটা যদি আমাদের এমসিকিউ হয় আমরা জাস্ট অ্যান্সারটা সিলেক্ট করে পার হয়ে যাব, কিন্তু অনেক সময় আমি যেটা করি ফার্স্ট কুইজে আমি তোমাকে একটু অ্যান্সার ইনপুট করারও চান্স দেই, তাহলে কনভার্সনটা করে আমাকে অ্যান্সারটাও ইনপুট করা এটা খুব একটা টাফ কিছু না। আমরা জাস্ট ফোনে অথবা পিসি যেভাবে আমি কুইজটা দেই না কেন এই অ্যান্সারটা ইনপুট করতে পারা উচিত, এটা সিম্পল টাইপিং। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে আমাকে অনেক সময় তো অ্যান্সারটাও ইনপুট করতে হবে। সো আমি যদি অ্যান্সারের মধ্যে 10, 11, 5, 12 লিখে দিই তাহলে কিন্তু এটা কনভার্সনটা শেষ হলো না, তাহলে ওখানে আমার মার্ক পাওয়া যাবে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমি এখনই বলে দিচ্ছি কারণ এই জিনিসগুলো আমি টেস্ট করব। যে আমি অবভিয়াসলি তোমাকে 16 বেস দিব না, এটা ক্যালকুলেটরেই করা যায়। আমি তোমাকে 11 বেস দিব, 13 বেস দিব, দুই তিনটা কোশ্চেন ওরকম থাকবে যেখানে তোমার কনভার্সনটা আমি চেক করে দেখবো যে তুমি এই কনভার্সনটা করতে পারো কিনা। খুব সিম্পল, সব যায় যে বেসি যায় না কেন একই রুলস, ভাগ করে করে যাচ্ছি, ভাগ করে করে গিয়ে আলটিমেটলি 10 পর্যন্ত রিচ করছি, তারপরে রিমাইন্ডার গুলো নিয়ে অথবা রেজাল্টটা যদি 1 থাকে রেজাল্ট নিয়ে বাকিগুলো কনভার্ট করে, যেহেতু এটা আমি হেক্সাডেসিমালে যাচ্ছি, আমি 16 বেস ধরে কনভার্সনটা শেষ করলাম, রেজাল্টটা AB5C পেয়েছি। ঠিক আছে, সো এটা যদি 13 হয় ওটার জন্য একটা কনভার্সন থাকবে, 17 হলে ওটার জন্য একটা কনভার্সন থাকবে, হোয়াট এভার ইট ইজ। সো ওইভাবে আমাদের করতে পারার মতো কুইজের টাইমে করতে পারার মতো জিনিস তোমাকে আমি কনভার্ট করতে দিব, আমাদেরকে এখন থেকে একটু এই জন্য প্র্যাকটিস করতে হবে। সো এটা নিয়ে একটু 1 মিনিট দেখি, কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা কোশ্চেন করে একটু ক্লিয়ার হয়ে যাই, আর যদি কোশ্চেন না থাকে এইভাবে আমাকে জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে অন্যান্য বেসে। একটু আগে এই যে একটু পরে যদি আমি অ্যাসাইনমেন্টটা দেখি কোথায়, হ্যাঁ এখানে আছে আমাদের কনভার্ট ইউর ডেসিমাল রেজিস্ট্রেশন নাম্বার টু বেস 11 নাম্বার। ঠিক আছে, সো এটা একটা জিনিস প্র্যাকটিস করা, যে আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিস করার ট্রাই করব। সো এটা একটু দেখি, আমরা যদি কিছু না বুঝি এখানে একটু কোশ্চেন করি। আর রিমাইন্ডারটা নয় কিভাবে বললেন? এটা হচ্ছে যে জাস্ট আমরা যদি দেখি এখানে এই জিনিসটা এইখানে এই 16 এর সাথে এটা যদি গুণ দেই তাহলে যে নাম্বারটা পাবো আমাদের এই অরিজিনাল নাম্বার থেকে ওইটা বাদ দিলে 12 পাওয়া যাবে। বুঝতে পারলাম? জাস্ট এগুলো হচ্ছে মাল্টিপ্লায়ার, সো রেজাল্টটা হচ্ছে আসলে বেসিক্যালি মাল্টিপ্লায়ার। বুঝতে পারলাম? রিমাইন্ডারটা কি ভাগশেষ মতো বিষয় এটা? হ্যাঁ এটা হচ্ছে, তো এটা আমি বাংলাটা আমার আই ডোন্ট নো, রিমাইন্ডার স্যার ভাগশেষই স্যার, ভাগশেষে আছে, বাংলার সাথে অনেকদিন যোগাযোগ নেই তো আমার এখন মনে নেই। সো রিমাইন্ডার তুমি জাস্ট এটা হচ্ছে মাল্টিপ্লায়ারটা, তুমি যদি 16 ইন্টু 2741 একটু চিন্তা করে দেখো, 16 দুগুণে 32, সো 32,000, তো এটা আলটিমেটলি 43,000 সামথিং কাছাকাছি যাবে। ঠিক আছে, তাহলে কাছাকাছি কত কাছাকাছি গিয়েছে, এটা হচ্ছে 12 কম হয়েছে, সো ওই 12টাই হচ্ছে রিমাইন্ডার, বেসিক্যালি এটাই। স্যার মানে বড় সংখ্যা হলে তো স্যার এই জিনিসটা বের করাটা একটু টাফ হয়ে যায় মানে। তো তোমাকে ওইভাবে টাইম দেয়া হবে। জি স্যার। আমি যদি কুইজে তোমাকে বড় নাম্বার দিয়ে কনভার্ট করতে বলি, সো ওইভাবে তোমাকে টাইম দেয়া হবে, ওইভাবে টাইম অ্যালট করা হবে যে একটু সময় নিয়ে ক্যালকুলেশন করে তারপর তুমি অ্যানসারটা লিখবা। স্যার অ্যানসারে যদি ভগ্নাংশ থাকে তখন স্যার? ওইটাই তো রিমাইন্ডার, এটাই রিমাইন্ডার তো রিমাইন্ডারই। একটু চিন্তা করে দেখো, আমি যদি এখানে 16 ইন্টু 2741 করি একটা নাম্বার পাবো না?
স্যার ভগ্নাংশ থাকবে বিধায় তো এই যে 12 এখানে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওটাই না আমি ওকে বুঝাচ্ছি আর কি যে 16 ইন্টু 2741 এটা গুণ করলে একটা নাম্বার পাবো, ওটা যখন 43 43,856 স্যার এইখানে তো 56, আপনার ওইখানে দেখি 68। কোথায় আরে 16 ভাই দেখা সেটা সেটাই তো মাইনাস করতে রিমাইন্ডার হবে, 12। ওটাই তো মাইনাস করতে হবে তোর 68 থেকে ও 56 আচ্ছা মাইনাস আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার আমি রেজাল্টটা এখানে লিখিনি কারণ হচ্ছে এগুলো একটা আমাদের নিজের বুঝতে হবে, আমি তো রেজাল্ট লিখে দিলে এটা তো ম্যাথ ক্লাস হয়ে যাচ্ছে। জি স্যার, এটাতে অনেক বক্স টক্স আঁকা তো স্যার, আগেরটার মতো যদি সহজভাবে লেখা হইতো তাহলে হয়তো হ্যাঁ আরো হ্যাঁ সহজে তো বুঝতে এটা পারতাম। জাস্ট তুমি যেটা দিয়ে বুঝো, এটা দিয়ে যদি বুঝতে চাও এটা দিয়েও বোঝা যায়, এটাও এত কঠিন কিছু মানে এই জিনিসটাই করা হয়েছে, জাস্ট 16 দিয়ে হ্যাঁ ভাগতে হ্যাঁ হয়েছে। জাস্ট ওখানে একটু 16 জন্য আর কি। তো এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি, এই জিনিসটা একটু ভিজুয়ালি আমার রিমাইন্ডারটা দেখা একটু ইজিয়ার, কারণ এখানে আমাদের 2 বেসে গেলে নরমালি আমাকে আর কোনো কনভার্ট করতে হয় না, কিন্তু অন্যান্য বেসে গেলে আমাকে রিমাইন্ডারটাকে আবার আরেকবার কনভার্ট করতে হয়। তো ওইটা যাতে আমরা ভুলে না যাই এই জন্য এই জিনিসটা দেখানো, ঠিক আছে? সো নরমালি 10 বেস থেকে 2 বেসে যাই, আমাদেরকে বাইনারি রেখে দিলে হয়, আমাদের আর কিছু চিন্তা করতে হয় না। কিন্তু 10 বেস থেকে যদি আমি 13 বেসে যাই, 17, 15, 11 যে বেসে যাই না কেন, আমার কিন্তু রিমাইন্ডারটা ডেসিমালে আসে, তাহলে রিমাইন্ডারটা রেজাল্ট যদি হয় রেজাল্ট সব একসাথে আমাকে আবার কনভার্ট করতে হবে। সো এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে, না হলে আমার ডেসিমাল থেকে ডেসিমালে নিলাম আসলে। কারণ এই যে আমরা নিচে যদি দেখি এখানে একটা অ্যান্সার আছে, কিন্তু এটা কিন্তু একটা অ্যান্সার যে 10, 11, 5, 12 এটাও একটা অ্যান্সার, কিন্তু এটা কিন্তু অ্যান্সার ইন ডেসিমাল। সো এটাকে আমার কনভার্ট করার পরে হেক্সাডেসিমালে আমার অ্যান্সারটা এসেছে AB5C। বুঝতে পারলাম? স্যার যদি 13 বিট হয়, আপনি যে বললেন 13 বিটে কনভার্ট করতে দিবেন, 13 13 বিট বিট বলা উচিত না, বেস 13। বেস, আচ্ছা ঠিক আছে। যদি বেস 13 হয় তাহলে হ্যাঁ, স্যার এই যে 10, 11 এগুলোকে আমরা এ বি এভাবে লিখবো? এগুলো তো এই যে হেক্সাডেসিমাল তাহলে কনভার্সন না। এই টেবিলটা চেঞ্জ হবে, তখন আমাকে টেবিলটা একটু লিখতে হবে। এই যে আমরা একটা টেবিল দেখিয়েছিলাম না, কোথায় গেল, এই যে। সো এখানে আমার কি করেছিলাম, এটা যেহেতু বেস 16, আমি কি করেছিলাম 9 এর পরে আমার হয়েছিল 10A 11B, এইভাবে আমি আলটিমেটলি আমার ওভারঅল 16টা নাম্বার আছে বেস 16 এ। তো বেস 11 যদি আমি লিখি, বেস 11 তাহলে আমার কি 0 to 9 হবে, 10টা কি হবে A হবে, আর হচ্ছে আমাদের 10, 11 শেষ। 10 পর্যন্তই তো শেষ স্যার। স্যার 10ই শেষ। শেষ। তো এখন এই বেসের কথা চিন্তা করে এখন আমি চিন্তা করি কনভার্সনটা। সো আগে হচ্ছে আমার যেহেতু, যদি আমি এটা আবারও বোঝার চেষ্টা করি, এখানে আমাদের কোথায় গেল, এখানে আমাদের যদি আমি হেক্সাডেসিমালে দেখি 12 জন্য একটা রিপ্রেজেন্টেশন আছে, এটার জন্য আমি লিখেছি সি। 5 তো 5, এজন্য আমি কিছু করিনি। তারপরে 11 এর জন্য একটা রিপ্রেজেন্টেশন আছে বি, 10 এর জন্য একটা রিপ্রেজেন্টেশন আছে এ। তো এই জন্য আমি কনভার্টটা করতে পেরেছি। এখন যদি আমি এটা অবভিয়াসলি বেস 11 করলে সেম রিমাইন্ডার আসবে না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, রিমাইন্ডারে যেটার রিপ্রেজেন্টেশন আছে কনভার্ট করে দেব, যদি রিপ্রেজেন্টেশন না থাকে তখন কনভার্ট করব না, যেটা আছে ওটাই থাকবে। বুঝতে পারলাম? জি স্যার। তো এগুলো হচ্ছে যে এই জন্য আমি এটা আজকে একটু মেনশন করে দিচ্ছি, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। এগুলো আমি মুখে মুখে তোমাকে যতই বলি না কেন, আমরা যদি প্র্যাকটিস না করি এই জিনিসটা আসবে না। আর যেটা বলতে চাচ্ছি, এটা আমি সবসময় ক্যালকুলেটর ইন্টারনেট থেকে খুঁজে করতে পারবো না, ওই সময় আমি খুঁজে পাবো না। সো একটু প্র্যাকটিস, অ্যাটলিস্ট এই জিনিসটা আমাকে প্র্যাকটিস করতে হবে। আর তোমাকে আমি এখনই বলে দিচ্ছি, বেসিক ডেসিমাল টু বাইনারি চেক করার বয়স আমাদের আর নেই, আমরা একটু সিনিয়র হয়ে গেছি। সো অবভিয়াসলি তোমাকে আমি এগুলো দিব না, যে ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল এগুলো কনভার্ট করার বয়স এখন আর নেই। সো এখন একটু আমাকে ডিফারেন্ট বেস গুলো একটু টার্গেট করতে হবে। সো ওগুলো একটু প্র্যাকটিস করব, ওগুলোই আমাদেরকে একটু, যাতে আমরা একটু কমফোর্টেবল হই। স্যার বুঝতে পারলাম? পজিশনাল ডেসিমেলটা, এই পজিশনাল ডোনেশনটা একটু বুঝতে পারিনি। কোনটা ওই ছিল? স্লাইডটাই কি একটু যাবেন? আচ্ছা আচ্ছা, আমি একটু যাচ্ছি পিছনের দিকে। জি স্যার, পেছনের দিকে। কনভার্সনের আগে স্যার এটা 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 এটা। না, এটা জাস্ট তোমাকে বেসটা, এটা কিছু না, এটা জাস্ট হচ্ছে একদম তোমাকে কলেজ লেভেলে যেটা বলা হয়েছিল, ডেসিমালের জন্য বেসটা হবে হচ্ছে যে এই যে প্রত্যেকটা পজিশন, এটা হচ্ছে 0 পজিশন, এটা 0, এটা 1, এটা 2, একদম এটা ছোট কালের জিনিস, ঠিক মানে আছে? স্যার সো 10 টু দি পাওয়ার 0 থেকে এটা 7 হলো কিভাবে স্যার? এটা বুঝতে পারলাম না। কোনটা 10 টু দি পাওয়ার 0 থেকে না না, এটা হচ্ছে যে আমাদের এই যে নাম্বারটা 10 টু দি পাওয়ার 0 হচ্ছে আলটিমেটলি ভ্যালু কি 1 না? ও স্যার বুঝতে পারছি বুঝতে পারছি।
বুঝতে পারলাম? সো এগুলো একদম ছোটকালের আমাদের, এগুলো কি বলতো আমি ভুলে গেছি বাংলায়। স্যার ওই যে একক, স্যার ওই যে একক স্যার দশক একক দশক শতক। শতক। হ্যাঁ আমি ভুলে গেছি, স্যার পাটিগণিত। স্থানীয় মান স্যার, জি স্যার, স্থানীয় মান। ওয়ানস, স্থানীয় হান্ড্রেড, বলে। থাউজেন্ড। হ্যাঁ হ্যাঁ, সো একদম ছোটকালের জিনিস, এটা একদম বাচ্চা খেলার জিনিস। তো ওগুলা মনে হয় এত সমস্যার কথা না। আমাদের যেটা বললাম ডিফারেন্ট বেসিক কনভার্সনটা আমাদের এখন একটু শিখতে হবে, এটা আমাদের লাগবে। আমাদের এখন না লাগলেও এই মাইক্রোপ্রসেসরের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এগুলো খুব লাগে। সো এই জন্য আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আর কুইজ এগুলো আসবেই। সো ওগুলা নিয়ে আমি মোটামুটি বলতে পারলাম। তারপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করে দেখবো। এখনই আমাদের অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি না, কিন্তু এই জিনিসগুলো আমরা একটু আমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা 0 to 50 ইউজিং আর কি। হ্যাঁ, এই 050 এটা হচ্ছে জাস্ট টেবিলটা বানানো। যে আমরা একটু আগে দেখলাম না যে 0 to 15 এর একটা টেবিল বানানো হয়েছে। সো তুমি ডেসিমালে 0 to 50, অবভিয়াসলি এটা মিন্স হচ্ছে 10 এর পরে সবকিছু তোমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য, এখানে তোমাকে বাসায় কিছু করতে হচ্ছে না, জাস্ট একটু প্র্যাকটিসের জন্য যে আমি এখন 11টাকে আমি বেস 11-এ কিভাবে নিব, 12টাকে বেস 11-এ কিভাবে নিব। জাস্ট ইন টার্মস অফ একটু আগে যে আমরা প্রসেসটা দেখলাম ওটা দিয়ে চিন্তা করো, তাহলে আমার মনে হয় এটা সমস্যা হওয়ার কথা না। তো একটু আমরা চিন্তা করি, কোনো সমস্যা হলে অবশ্যই কোশ্চেন করব, কিন্তু এটা প্র্যাকটিস, এটা তোমার নিজের প্র্যাকটিস না হলে আমি তোমাকে যতই বুঝাই এটা আমরা অ্যান্সার দেখে আমরা এটা ঠিক বুঝতে পারবো না, আমাকে একটু প্রসেসটা ইউজ করতে হবে। সো আমরা স্লাইডের প্রসেসগুলো একটু ফলো করার চেষ্টা করব। লাস্ট যে জিনিসটা আমরা, একটা জিনিস আমি কালকের জন্য রেখে দিব, বাকি জিনিসগুলো আমাদের একদম পুরোনো জিনিস, ডিজিটাল, এটা নিয়ে অনেক সময় দেওয়া হয়েছে, বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন। সো এই জিনিসগুলো আমরা একটু আগের জিনিস রিভিউ করব। বেসিক্যালি এই জিনিসটা মনে রাখা যে 1+1 করলে একটা ক্যারি হয়, অ্যান্সার হয় 1 আর একটা ক্যারি হয় 1। সো এই জিনিসটা আমরা একটু মনে রেখে, এই জিনিসটা আমাদের লাগবে। তারপরে হচ্ছে আমাদের এখানে একটু এডিশন প্র্যাকটিস, তারপরে হচ্ছে সাবট্রাকশন, 1 - 1 করলে 0 হয়, এই জিনিসটা বাইনারি সাবট্রাকশন, এটা একটু প্র্যাকটিস করতে হবে। নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন, এটা নিয়ে আমি কালকে একটু কথা বলবো, এখানে একটু আমার সময় দিতে হবে। এখানে আমাদের এটাও পুরনো জিনিস, ডিজিটাল ইলেকট্রনিক্সে কভার করা হয়েছে, কিন্তু এটা একটু রিমাইন্ড করার ব্যাপার আছে, এটা শুধু নিজেরা পড়লে হয়তো আমাদের সবার ক্লিয়ার হবে না। সো এটা আমি কালকে একটু টাচ করব। আর লাস্ট যে জিনিসটা আমরা আজকে বলবো, লাস্ট জিনিসটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশনটা। সো আমাদের মাইক্রোপ্রসেসরে যে লজিক্যাল অপারেশন গুলো আমরা ডিজিটালে দেখে এসেছি, ওই লজিক্যাল অপারেশন গুলো আমাদের মাইক্রোপ্রসেসরে আসলে হয়। যে গেট গুলো দেখে এসেছি, ওই গেট গুলো ইমপ্লিমেন্টেশনই হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, সো আমার তোমাকে আগে একদম ভিতরের জিনিস পড়ানো হয়েছে, আস্তে আস্তে আমরা বাইরের দিকে আসছি। সো একদম গেট থেকে তোমাকে শুরু করা হয়েছে, ট্রানজিস্টর দিয়ে শুরু করা হয়েছে, এখন আমরা এগুলো দিয়ে আসলে কি বানানো হয়, এই গেট গুলো দিয়ে আমাদের মাইক্রোপ্রসেসর বানানো হয় বেসিক্যালি। ঠিক আছে, সো সুইচিং, এই ডেটা সুইচ, আমাদের 1010 এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হয় গেট দিয়ে। সো যেহেতু গেটটা তোমাকে শেখানো হয়েছে, ওই গেটের লজিক্যাল অপারেশন মিন্স হচ্ছে গেটের অপারেশন, তাহলে এই গেটের জিনিসগুলো আমাকে একটু রিভিউ করতে হবে। আমাদের ফিউচারে এই জিনিসগুলো আমাদের প্রোগ্রামিং এর সময় একটু লাগবে, যে এন্ড লজিক, অর লজিক, নট লজিক। সো এই জিনিসগুলো আমরা একটু রিভিউ করব। এগুলো নিয়ে আমি একদমই টাচ করব না, কারণ এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, এটাই হচ্ছে কোর্স। সো এই জিনিসগুলো জাস্ট টেবিলটা আমরা একটু দেখবো, কোন গেটটা কি একটু মনে করে রাখার চেষ্টা করব। এক্সঅর গেটটা আমাদের লাগবে, নট গেটটা লাগবে, এন্ড অরও একটু লাগবে, জাস্ট লজিকটা, যে লজিকটা একটু আমরা যদি মাথায় রাখি, বেসিক্যালি আমাদের এই যে আমরা এটা যদি আমরা কনফিউশনে না থাকি, আমাদের গেট গুলো কিন্তু দেখতে এরকম না। আমরা যদি হার্ডওয়্যারে যাই, এগুলো আমাদের গেট না, এগুলো জাস্ট তোমাকে একটা সিম্বল দেয়া হয়েছে। সো এগুলো আমরা শুধু লজিকটা যদি মনে রাখি, মোর দেন এনাফ। এগুলো আমরা ইন টার্মস অফ হার্ডওয়্যার না, তোমাকে কিছু মনে করতে হবে না এটা চেহারা কি, আমার শুধু লজিকটা মনে রাখতে হবে। সো এই জিনিসগুলো আমরা একটু রিভিউ করে দেখবো। এটাই মোটামুটি আজকে। আর কালকে আমি নেগেটিভ নাম্বার নিয়ে একটু কথা বলবো, নেগেটিভ নাম্বারের কিছু রিপ্রেজেন্টেশন আছে, ওই জিনিসটা করার পরে আমরা ডিরেক্টলি 8086 এর আর্কিটেকচারে চলে যাব। ঠিক আছে, সো মোটামুটি যা আজকে যা কিছু বলা হলো, এটা নিয়ে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি, না হলে মোটামুটি আমাদের কাজ আজকে শেষ। রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে, কিছু আমরা বুঝতে পারিনি, তাহলে আমরা একটু কোশ্চেন করব, পরে যদি কোনো কোশ্চেন আসে আমরা একটু কোশ্চেন